আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে ভয়ঙ্কর সেই ভূতের গল্পর পার্ট 2 নিয়ে চলে আসছি এবং সিজন 2। তাই চলুন আর দেরি না করে আমরা গল্প শুরু করি। আর গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা মূল ঘটনা শুরু করি। শ্রাবণ, অনেক হয়েছে, এবার দরজাটা খোলো প্লিজ। শ্রাবণ, বোঝার চেষ্টা করো, আমি যেটা করেছি সেটা তোমার ভালোর জন্যই করেছি। তোমার আমার একমাত্র ছেলে, তোমার কিছু হলে আমি কিভাবে চুপ থাকবো বলো? ওই মেয়েটি তোমার জন্য ঠিক নয়, ওইখানে থাকলে তুমি বিপদে পড়তে পারো। আমারই তো ভুল হয়েছে ওকে বাড়িতে আশ্রয় দেওয়া। আগে যদি জানতাম এমন কিছু হবে তাহলে কখনো ওকে এখানে নিয়ে আসতাম না। শ্রাবণ, প্লিজ দরজা খোলো, তোমাকে ডাকতে ডাকতে আমার শরীর খারাপ লাগছে, আমিও অসুস্থ হয়ে পড়ছি। তুমি কি চাও তোমার মা মারা যাক? প্রায় আধা ঘন্টা হলো ডাকাডাকির পর শেষের কথাটা শুনে দরজা খুলে দেয় শ্রাবণ। তবে তার মুখে বিপ্রস্ত ছাপ, রাগে যেন শরীর মুখ ফুটে উঠেছে তার। শ্রাবণী বেগম দরজা খোলার সাথে সাথে ভিতর ঢুকে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তেজিত কণ্ঠে বলেন, এটা কি করছিলে তুমি? জানো আমি কতটা ঘাবড়ে গিয়েছিলাম? এইভাবে দরজা লাগিয়ে কেউ মাকে কষ্ট দেয়? আরেকটু হলো হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। তুমি ঠিক আছো তো? ওনার কথার উত্তরে শ্রাবণ কিছু বলল না। জোর করে নিজের থেকে তার মাকে দূরে ঠেলে দিয়ে অন্যদিকে তাকে রাগে গলায় বলল, আমার ঠিক থাকা না থাকা দিয়ে তোমার কিছু আসে যায় না আম্মু। তুমি ভালো করেই জানো আমি যে জিনিসটা একবার চাই সেটা আমি নিজের করেই ছাড়ি। আর সেটা যদি হয় ভালোবাসার মানুষ তাহলে তো কথাই নেই। আমি চাঁদনিকে চাই আম্মু, তুমি ওকে ফিরিয়ে আনো। শ্রাবণ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ওই মেয়ে তোমার উপর কোনো জাদুটোনা করেছে? তুমি 2 দিনের পরিচয় কিভাবে এতটা পাগল হতে পারো ওর জন্য? তুমি ভালো করেই জানো তোমার জেদের মতো আমারও জেদও কিন্তু কম নয়। আমি কিছুতেই ওই মেয়েকে আর এখানে ফিরে আনবো না। ও তোমার জীবনে এলে তোমার জীবনটা নষ্ট করে ফেলবে, সেটা আমি কখনোই চাই না। আর তুমি এত পড়াশোনা করে বিদেশ থেকে পড়ে এসে কিভাবে একটি বিবাহিত মেয়ের পেছনে লাগতে পারো? সত্যি আজ তোমার এমন আচরণ আমাকে নিরাশ করেছে। তোমার কাছ থেকে অন্তত এটা আমি কখনোই আশা করিনি শ্রাবণ। কথাগুলো বলা শেষ হতেই শ্রাবণ রাগ কন্ট্রোল না করতে পেরে সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নার উপর সজোরে একটা ঘুষি মেরে দিল, যার ফলে ডাইনিং টেবিলের কাজগুলো ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে গেল। আর কিছু কাঁচের টুকরা ঢুকে গেল শ্রাবণের হাতে, সেখান দিয়ে অঝরে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। ওর এমন অবস্থা দেখে শ্রাবণী বেগম চিৎকার করে কাছে এগিয়ে গেলেন, ওর হাত ধরে কান্না করতে করতে বললেন, এইসব তুমি কি করছো শ্রাবণ? তুমি কি পাগল হয়ে গেছো? হাতটার কি অবস্থা? এইটুকু বলেই ওনার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কয়েক পা পিছিয়ে গেল শ্রাবণ। রাগে চিৎকার করে বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তুমি আমাকে আরও পাগল বানিয়ে দিচ্ছ আম্মু। তুমি কি চাও তোমার ছেলে বিদেশ থেকে একজন সাইন্টিস্ট হয়ে এসে নিজের পেশেন্ট হয়ে যাক? ওর কথার উত্তরে শ্রাবণী বেগম আবার ওর কাছে এগিয়ে আসে, ওর হাত ধরে কান্না করতে করতে বলে, প্লিজ শ্রাবণ বাবা আমার, এভাবে পাগলামি করিস না, তোর পাগলামি আমাকে মেরে ফেলবে। দেখ হাতের কি অবস্থা করেছিস, এখন ব্যান্ডেজ না করলে রক্ত গড়তে গড়তে তুই অসুস্থ হয়ে পড়বি। আমাকে হাতটা ব্যান্ডেজ করতে দে। শ্রাবণ কথা শোনে না, ওনার থেকে আরও 2 পা পিছিয়ে যায়। রাগে চিৎকার করে বলে ওঠে, অসুস্থ কেন, মরে যেতে দাও আমায়। আমায় চাঁদনিকে চাই, ওকে না পেলে আমি নিজেকে শেষ করে ফেলবো মা। শ্রাবণী বেগম দৌড়ে গিয়ে ওনার ছেলের মুখ চেপে ধরলেন, কান্না করতে করতে বললেন, চুপ করো শ্রাবণ, আমি চাঁদনিকে নিয়ে আসবো, তোমার কাছে নিয়ে আসবো। তুই যেমন বলছিস তেমন হবে, কিন্তু দয়া করে এমন কথা বলিস না। তোর কিছু হয়ে গেলে যে আমি বাঁচবো না বাবা, তুই যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এবার যেন কিছুটা শান্ত হয় শ্রাবণ, মুহূর্তে মুখে হাসি ফুটে ওঠে তার। সে তার মায়ের কাছে এগিয়ে এসে আনন্দিত কণ্ঠে বলে, সত্যি বলছো আম্মু? সত্যি তুমি ওকে ফিরিয়ে আনবে? আমার সাথে ওর বিয়ের ব্যবস্থা করে দিবে? হ্যাঁ আনবো, ওকে আমি এনে দেবো তোর কাছে, তুই যেমন বলছিস তেমন হবে। কিন্তু এখন আমাকে হাতটা ব্যান্ডেজ করতে দে। কতটা রক্ত ঝরেছে হাত থেকে। চাঁদনিকে একটা চেয়ার উপর বসিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছেন শ্রাবণ এবং শ্রাবণী বেগম। পুরো রুম জুড়ে নীরবতা ছেয়ে আছে। চাঁদনি কিছুই বুঝতে পারছে না কেন তাকে এইভাবে বসিয়ে রেখেছেন ওনারা। সে কোনো প্রশ্ন করার জন্য মুখ খুলবে তার আগে শ্রাবণী বেগম বলে ওঠে, আমি সত্যিই অনেক দুঃখিত চাঁদনি তোমাকে ওইভাবে ওখান থেকে বের করে দেওয়ার জন্য। আসলে তোমাকে বের করে দেওয়ার পরে
নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই আবার তোমাকে এখানে ফিরে এনেছি। আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। তোমার সাথে এমন আচরণ করা মোটা উচিত হয়নি আমার। ওনার কথার উত্তরে চাঁদনি অবাক চোখে ওনার দিকে তাকায়, তারপর মৃদু গলায় বলে ওঠে, আপনি এইভাবে বলবেন না প্লিজ, আপনি এইভাবে বলবেন না প্লিজ। আমি আপনার উপর কোনো প্রকার রাগ রাখিনি। আমি জানি আপনার জায়গায় যে কেউ থাকলে হয়তো অমিনে করতো। ভুলটা আমারই ছিল। সে যাই হোক চাঁদনি, এখন আমরা নিজের ভুলটা শুধরে নিয়েছি, তাই তোমার কাছ থেকে আমার কিছু জানার আছে। আশা করি তুমি সব কিছু সত্যি সত্যি আমার কাছে বলবে। ওনার কথার উত্তরে চাঁদনি মাথা তুলে ওনার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ওকে এইভাবে তাকাতে দেখে শ্রাবণী বেগম বলে উঠল, কথাগুলো অন্য কিছু হিসেবে নয়, ধরে নাও তোমার মা হিসেবে জানতে চাচ্ছি। জি ঠিক আছে, বলুন কি জানতে চান, আমি সব কিছুই সত্যি সত্যি বলবো। ওর থেকে সম্মতি পেয়ে শ্রাবণী বেগম মুচকি হাসলেন। তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে ইশারা করে ওকে বাইরে চলে যেতে বললেন, কিন্তু সে বাইরে যেতে নারাজ। এবার তিনি কিছুটা চোখ গরম করলেন, তাই বাধ্য হয়ে শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। তারপর তিনি একটা চেয়ার টেনে নিয়ে এসে চাঁদনির সামনে বসলেন। ওর দিকে তাকিয়ে গভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, যদিও তোমাকে এই প্রশ্নটি করা উচিত নয়, তবুও বাধ্য হয়ে প্রশ্নটি করতে হচ্ছে। আচ্ছা চাঁদনি, তুমি যতটুকু বলছে তাতে বুঝতে পেরেছে তুমি বিবাহিত, এমনকি নিজের স্বামীকে বড্ড বেশি ভালোবাসতে। তোমার স্বামীর নামও ছিল আমার ছেলের নামই শ্রাবণ, কিন্তু তোমার চেক আপের সময় আমি তোমাকে কুমারী দেখেছি। মানে তুমি এখনও পুরোপুরি কুমারী নারী, কোনো পুরুষের স্পষ্ট যাওনি। কিন্তু এটা কিভাবে সম্ভব? তবে কে তোমার বিয়ের পর তোমার স্বামী তোমাকে স্পষ্ট করেনি? ওনার এমন প্রশ্নেই বেশ অস্তিত্ব পড়ে গেল চাঁদনি। সেইবার এইদিকে ওইদিকে তাকে অস্তিত্ব বোধ করতে লাগলো। ওকে এমন করতে দেখে শ্রাবণী বেগম আবারও গভীর কণ্ঠে বলে উঠলেন, আমি জানি এই প্রশ্নটিতে তুমি অস্তিত্ব বোধ করছো, কিন্তু তবুও এটার উত্তর আমার চাই। তুমি আমাকে বলো, সত্যি কি তুমি বিয়ে হয়েছে, নাকি এতদিন তুমি যা কিছু বলেছো সব কিছুই মিথ্যা? ওনার কথার উত্তরে চাঁদনি মাথা নিচু করে রইল। তার দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে দু ফোঁটা অশ্রু জল। সে মাথা নিচু করেই মৃদু গলায় বলল, সত্যি আমার বিয়ে হয়েছিল। আমি আপনাদের কাছে যা কিছু বলেছি তা একটাও মিথ্যা নয়। আমার স্বামী কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার, যার কাজ শুধু মানুষের রক্ত খেয়ে তাকে হত্যা করা। যদিও আমার সামনে সে কখনো নিজের আসল রূপটা দেখায়নি, বরং নিজেকে অনেক ভালো সাজিয়ে রেখেছিল। আমি তাকে বড্ড বেশি ভালোবেসেছিলাম। সে ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও তার জন্য পাগল ছিলাম আমি। হ্যাঁ, আমাদের বিয়ের অনেক সময় পার হয়ে গিয়েছিল, কিন্তু তবুও আমাদের মাঝে শারীরিক কোনো সম্পর্ক হয়নি। আর এটার কারণ ছিল সে নিজেই। আমি জানি না কেন সে কখনো আমার যতটা কাছে আসে নাই, শুধুমাত্র বুকে জড়িয়ে রাখতো আর বলতো সময় হলে সব হবে। আমি অন্ধের মতো তাকে বিশ্বাস করে গিয়েছিলাম। তার ভালোবাসা সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। তাই তো আজ এইভাবে ঠকাতে হয়েছে, নিজের সব কিছু হারিয়ে একা হয়ে যেতে হয়েছে। এইটুকুই বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠল চাঁদনি। শ্রাবণী বেগম ওকে কি বলে সান্ত্বনা দেবে বা ওর কথা বিশ্বাস করব কি করব না, এইটা ভেবে যেন দোটানায় পড়ে গেলেন তিনি। কিন্তু এই মুহূর্তে মেয়েটাকে এইভাবে কান্না করতে দেখে সত্যি ভীষণ মায়া হচ্ছে তার। ইচ্ছা করছে মেয়েটির মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে, যদিও কোনো এক বাধা কাজ করছে তার নিজের মাঝে। অনেকের সময় নিজের সাথে যুদ্ধ করে শেষে হার মেনে নিলেন তিনি। ওর মাথায় হাত বুলিয়ে বললেন, কান্না করো না চাঁদনি, কে বলেছে তোমার কেউ নাই? আজ থেকে এই বাড়ির সবাই তোমার আপন, আমি তোমার মায়ের মতো। কথাটা বলেই ওকে বুকে জড়িয়ে নিলেন শ্রাবণী বেগম। চাঁদনি বাচ্চা মেয়ের মতো তার বুকে মাথা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। ভ্যাম্পায়ার রাজ্যে মায়ের নিতর শরীরটা নিজের সামনে নিয়ে চুপচাপ রাগে চোখে তাকিয়ে আছে শ্রাবণ। রাগের চোখ দুটো একদম রক্তবর্ণ ধারণ করে আছে তার। পিঠের মাঝখান দিয়ে বেরিয়ে আছে ঘন কালো দুইটা বিশাল বড় পাখা। হাতের নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই মুহূর্তে সামনে কোনো মানুষ পেলে যেন ছিঁড়ে খাবে তাকে। এই মাহির মাথায় হাত বুলিয়ে দেয়, দাঁত কিরমির করে বলে, আর মাত্র কয়টা দিন মাহি, তারপর ওই চাঁদনিকে শেষ করে তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবো। আমরা হয়ে উঠবো সবচাইতে শক্তিশালী। তখন ওই জিনেদের বেড়া জালার আমাদের আটকাতে পারবে না। আমরা ছড়িয়ে পড়বো পৃথিবীতে, সব মানুষের রক্ত খেয়ে শেষ করে ফেলবো। চারিদিকে শুধু রাজত্ব হবে ভ্যাম্পায়ারদের। এইটুকুই বলে থেমে গেল শ্রাবণ। রাগে যেন এখনও শরীর জ্বলছে তার। সে কিছুতেই মেনে নিতে পারছে না
চাঁদনিকে এতদূর কষ্ট করে নিয়ে এসেও কাজে সফল হতে পারেনি সে। কথাগুলো ভেবেই যেন আবার বেশ রাগ হয় তার। সেইবার সেখান থেকে সরে গিয়ে কিছুটা দূরে কালো চাঁদের উপরে বসে। তারপর সেখানে চোখ বন্ধ করে কিছু একটা দেখার চেষ্টা করে। সে দেখতে পায় চাঁদনি একটা নির্জন জায়গায় চুপচাপ বসে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে একটা ছেলে। যদিও ছেলেটার চেহারা স্পষ্ট বোঝা যায় না, তবে চাঁদনি সেই ছেলেটির দিকে খুব সুন্দর করে হাসি দিয়ে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন চাঁদনি তাকে ভালোবাসে। এই হাসিটা সে তখন দিত যখন সে ভ্যাম্পায়ার শ্রাবণের কাছে থাকতো বা তার দিকে তাকিয়ে থাকতো। কেন জানি না ব্যাপারটা দেখতেই শ্রাবণের বুকের মাঝে ধপ করে ওঠে। সাথে সাথে চোখ মেলে তাকায় সে। বুকের মাঝে অনেক ব্যথা হতে থাকে। সে বুঝতে পারে না এমন কেন হচ্ছে। ওকে অন্য কারোর সাথে দেখে নিজের কেন কষ্ট হচ্ছে। চাঁদনির চারপাশ দিয়ে ভয়ঙ্করভাবে রাগী লোক নিয়ে পায়চারি করছে শ্রাবণ। এই মুহূর্তে চাঁদনিকে সামনে পেলে হয়তো আস্ত চিবিয়ে খেয়ে ফেলতো তাকে। এতটা রাগ হচ্ছে তার। ও কিছুতেই মেনে নিতে পারছে না যে চাঁদনি অন্য কারোর দিকে এমন ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে উড়ে বাইরে বের হওয়ার জন্য দ্রুত ছুটে চলে শ্রাবণ। কিন্তু ভ্যাম্পায়ার রাজ্য ছাড়িয়ে ওই জঙ্গলের কাছে আসতেই কোনো এক বাধায় আটকে দেয় তাকে। সে শত চেষ্টা করেও জঙ্গলের ভিতর দিয়ে বাইরে বের হতে পারে না। কোনো একটি অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রাখে চারিদিক থেকে। সে সেখানেই নেমে যায়। রাগে জোরে চিৎকার করে ওঠে চাঁদনি বলে। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে মাটির উপর একটি ঘষি মেরে দেয়। ওর ঘষিটা এতটা জোরালো ছিল যে মাটির অনেকটা গর্ত হয়ে হাতটা অনেক ভিতরে ঢুকে যায়। ওর এমন চিৎকার শুনে ভ্যাম্পায়ার রাজ্যের শত শত ভ্যাম্পায়ার ছুটে আসে ওর কাছে। ওকে চারিদিক থেকে ঘিরে ধরে। ওর অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সবাই। চারিদিকে তাকিয়ে সবাইকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে যেন রাগটা আরও বেশি মাথায় চড়ে বসে তার। সে চিৎকার করে বলে ওঠে, এখানে কেন এসেছিস তোরা? আমি কি তোদের ডেকেছি? দূর হয়ে যা সবাই আমার চোখের সামনে থেকে। ওর এমন ভয়ঙ্কর চিৎকার এবং রাগে কণ্ঠ শুনে দ্রুত সকল ভ্যাম্পায়ার সেখান থেকে সরে যায়। কারণ সবাই মিলে চেষ্টা করলেও ও রাগ কন্ট্রোল করতে পারবে না। সকলের চাইতে ওর শক্তি সবচাইতে বেশি। সবাই চলে গেলেও কেউ একজন দাঁড়িয়ে থাকে ওর পাশেই। শ্রাবণ রাগীভাবে তাকিয়ে থাকে, কিন্তু তাকে দেখা মাত্রই শান্ত হয়ে যায়। কারণ সে ওর পাশেই দাঁড়িয়ে আছে, সে আর কেউ নয়, চাঁদনি। চাঁদনি সেই ছোট্ট পোশাকটি পরে ওর সামনে দাঁড়িয়ে আছে, যে পোশাকটি বিয়ের পর শ্রাবণ ওকে এনে দিয়েছিল, যা পরে অনেক লজ্জা পাচ্ছিল চাঁদনি। ওর দিকে তাকিয়ে যেন সকল রাগ পানি হয়ে যায় শ্রাবণের। সে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আসে ওর দিকে। তারপর ওর কাছে এগিয়ে আসে, ওর মুখের দিকে এক নজর তাকিয়ে থেকে ওকে স্পর্শ করার জন্য হাত বাড়ায়। তখনই অদৃশ্য হয়ে যায় চাঁদনি। আসলে ওখানে কেউ ছিল না, সব কিছু শ্রাবণের হ্যালুসিনেশন ছিল। চাঁদনিকে না পেয়ে শ্রাবণের বুকটা যেন হাহাকার করে ওঠে, যেন তার বুকের মাঝে সব কিছুই ফাঁকা হয়ে যেতে লাগলো। সে পাগলের মতো এইদিকে ওইদিকে ছুটতে লাগলো আর খুঁজতে লাগলো ওকে, কিন্তু কোথাও সে নেই। এইবার শ্রাবণ যেন ভয়ঙ্করভাবে রেগে গেল। চিৎকার দিয়ে বসে পড়ল মাটিতে আর নিজের চুলগুলো টেনে ধরে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। এইভাবে কেটে গেল বেশ কিছুটা সময়। এবার নিজেকে সামনে নিল সে। মুহূর্তেই যেন সব কিছু এলোমেলো হয়ে যেতে লাগলো তার কাছে। সে এমন কেন করছে? কেনই বা চাঁদনির কথা মনে পড়ে এতটা হাহাকার বোধ করছে বুকে? তবে কি সে সত্যি সত্যি চাঁদনিকে ভালোবেসে ফেলেছে? কিন্তু এটা কখনোই সম্ভব না। সে এমন কিছুই করতে পারবে না, কারণ এটা করলে সে সব শেষ হয়ে যাবে। সে কখনোই কোনো মানুষকে ভালোবাসতে পারবে না। আর যদি সত্যি সত্যি কোনো মানুষকে ভালোবেসেই ফেলে, তাহলে সেই মানুষটি হবে তার মৃত্যুর কারণ ও পুরো ভ্যাম্পায়ার রাজ্যের ধ্বংসের কারণ। এইসব কি হচ্ছে আমার? এমন হতে পারে না, কিছুতেই হতে পারে না। দাদু আমাকে বারবার বলেছিল, আমি যদি সত্যি করে কখনো কোনো মানুষের প্রেমে পড়ে যাই, কোনো মানুষের প্রতি আকৃষ্ট হই, তাহলে সেই মানুষটি হবে আমার মৃত্যুর কারণ এবং পুরো ভ্যাম্পায়ার রাজ্যের ধ্বংসের সেই উৎসব। এটা কখনোই হতে দেওয়া যাবে না। আমি ও চাঁদনিকে নিজের হাতেই খুন করব, সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেব ওকে। এতটা কষ্ট দিয়ে মারব যে সে মৃত্যুর বর্ণনা শুনলেও সকলের হৃদয় কেঁপে উঠবে। সে কিছুতে আমার মনে জায়গা করতে পারবে না। আমার মনে শুধু একজনই স্থান, সেটা হলো আমার স্ত্রী ভ্যাম্পায়ার কুইন মাহি। কথাগুলো বলেই ওঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর রাগে লোক নিয়ে আবারও ফিরে গেল প্রাসাদের মধ্যে। সোজা গিয়ে দাঁড়ালো মাহির নিথর দেহের পাশে। ম্যাডাম, আপনার সাথে কয়েকজন পুলিশ অফিসার দেখা করতে এসেছে।
আমি তাদের ডাইনিং রুমে বসতে দিয়েছি। চেয়ারে বসে খুব মনোযোগ দিয়ে কিছু একটা ফাইল ঘাটাঘাটি করছিলেন শ্রাবণী বেগম। একজন কাজের লোকের কথায় ধ্যান ভাঙল তার। সে কাজের লোকের দিকে তাকিয়ে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাদের নাস্তা দাও, আমি আসছি। কথাটি বলেই হাতে থাকা ফাইলটা বন্ধ করে পাশে থাকা টেবিলের উপর রেখে দিলেন তিনি। তারপর চোখে থাকা চশমাটি খুলে টেবিল উপর রেখে উঠে দাঁড়ালেন। গুটি গুটি পায়ে আলমারির কাছে চলে গিয়ে আলমারির উপর থেকে একটি নিউজ পেপার হাতে নিলেন। সেটা একটু এদিক ওদিক করে দেখে নিয়ে তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাইরে বেরোলেন। শ্রাবণী বেগমকে দেখে পুলিশ অফিসাররা উঠে দাঁড়ালেন। তারপর ওনাকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছেন ম্যাডাম? আপনার তো কোনো খোঁজ খবর পাওয়াই যায় না। সেই যে মেয়েকে নিয়ে আসলেন আর তো কিছুই জানালেন না, এমন তো কথা ছিল না আপনার সাথে। ওনাদের কথার উত্তরে শ্রাবণী বেগম একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপরে ওনাদের ইশারা করে বসতে বলে নিজে ওনাদের সামনে গিয়ে সোফার উপর বসলেন। হাতে থাকা নিউজ পেপারটি ওনাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিউজ পেপারটি এই অংশটি ভালো করে পড়ে দেখুন আর ছবিগুলো দেখুন, তারপর যা বলার বলছি। ওনার কথার উত্তরে অফিসাররা নিউজ পেপারটির দিকে তাকালেন। নিউজ পেপারটি হাতে তুলে নিয়ে একবার দেখে নিয়ে বললেন, এরা তো এর আগেও দেখেছি এবং পড়েছি, নতুন করে দেখার কি আছে? আছে বলেই তো দেখতে বলছি, ভালো করে একবার দেখুন, নইলে আমি যেটা বলবো সেটা হয়তো বিশ্বাস হবে না আপনাদের। মানে কি বলতে চান আপনি ম্যাম? আমরা তো ঠিকভাবে কিছুই বুঝতে পারছি না, সব কিছু খোলাসা করে বলুন তো শুনি। ওনাদের কথার উত্তরে শ্রাবণী বেগম আরও একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর ওনার কাছ থেকে নিউজ পেপারটা নিয়ে সেখানে কিছু অঙ্ক কলম দিয়ে দাগ দিলেন। তারপর বললেন, এই অংশটি একবার পড়ুন আর ছবিগুলো দেখুন। এখানে লেখা আছে, সিলেটের ওই অঞ্চল অজানা অপরিচিত ভয়ঙ্কর কোনো প্রাণীর আক্রমণে এতগুলো মানুষের প্রাণ গিয়েছে, এমনকি পুরো এলাকাটাই শ্মশান পরিণত হয়েছে, যার মাঝে ওই মেয়েটিরও বাবা এবং দাদিও ছিলেন। আপনার ধারণা অনুযায়ী এই মেয়েটি ওই প্রাণীর আক্রমণের হাত থেকে বেঁচে ফিরেছে, আর ওই প্রাণীর সম্পর্কে জানতে তাকে আমার কাছে রাখতে বলেছিলেন, যেন আমি তার কাছ থেকে সব কথা শুনতে পারি। কিন্তু আমি তার থেকে এমন কিছু কথা জেনেছি যে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি, আর এমনটাও জানি আপনাদের বললে আপনারা সেটাও কখনো বিশ্বাস করবেন না। ওনার কথার উত্তরে পুলিশ অফিসারগুলো একে অপর দিকে চাওয়াচাই করতে লাগলো। তারপর ভোরকোসকে গভীর গলায় বলল, দেখুন ম্যাম, আমাদের সময় অনেক কম, এখানে বেশি সময় দিতে পারবো না, তাই এমন হেলসেন না করে যা বলা সরাসরি বলুন। আর আমরা ভালো করে জানি আপনি কোনো মিথ্যা কথা বলবেন না, তাই আপনার কথাও বিশ্বাস না করার মতো কোনো প্রশ্নই আসে না। আপনি বলুন আপনি কি জানতে পেরেছেন? ওনাদের কথার উত্তরে শ্রাবণী বেগম মৃদু হাসলেন। তখন কাজের মেয়েটি চা এবং বিস্কুট নিয়ে এসে তাদের সামনে দিয়ে গেল। শ্রাবণী বেগম এক কাপ চা হাতে তুলে নিয়ে তাতে এক চুমুক দিয়েই চার কাপটি টেবিলের উপর রাখলেন। তারপর বললেন, আমি যেটা জানতে পেরেছি সেটা সত্যি অনেক বিপজ্জনক। যদি বাস্তবে এটা সত্যি হয়ে থাকে তাহলে সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে মানব জাতির জন্য। আসলে মেয়েটি অনেকভাবে প্রশ্ন করে দেখেছি আমি, তবে তার কাছ থেকে একটি উত্তর পেয়েছি, আর তা হলো সিলেটের ওই ঘটনা মাঝে কোনো ভয়ঙ্কর প্রাণীর হাত নেই, বরং ওই ঘটনাগুলো ঘটিয়েছে ভ্যাম্পায়াররা, যারা একদম মানুষের রূপে এসে মানুষের রক্ত শুষে তাদের হত্যা করেছে। এতটুকু বলেই থেমে গেলেন শ্রাবণী বেগম। ওনার পাশে থাকা অফিসারদের মধ্যে একজন কেবলে চায়ের কাপে চুমুক দিয়েছিলেন মাত্র। ওনার কথা শুনে তিনি কাশতে শুরু করলেন। চায়ের কাপটি পাশে রেখে কাশতে কাশতে উঠে দাঁড়িয়ে একটু হেঁটে এসে আবারও সেখানেই বসলেন এবং হাসতে হাসতে হেয়ালিশ করে বললেন, শ্রাবণী ম্যাম, আপনার মুখ থেকে এমন একটি কথা শুনতে পাবো সেটা আমরা কখনো ভাবতেও পারিনি। আপনি এই জামানায় একজন ডাক্তার হয়ে এমন কথা বলছেন কিভাবে? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি আদৌ নিজের মাঝে আছেন? কথাগুলো বলেই ওনারা হাসতে শুরু করলো। ওনাদের হাসি দেখে শ্রাবণী বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর সোফা থেকে পেছনে হেলান দিয়ে একটু আরাম করে বসলেন। হাতে থাকা চায়ের কাপটা এক চুমুক দিয়ে কাপটা টেবিল উপর রেখে হতাশ গলায় বললেন, আমি আগে থেকে জানতাম আপনাদের রিয়েকশনটা ঠিক এমনই হবে। তা আগেই বলে নিয়েছিলাম যে আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। দেখলেন তো, কথাটা কিন্তু একদম মিলে গেল। কিন্তু সত্যি এটাই যে মেয়েটি আমার কাছে এমনভাবেই বর্ণনা দিয়েছে।
আর এই ঘটনার পেছনে ভ্যাম্পায়াররা আছে। যদিও আপনাদের মতো আমিও প্রথমে এটাকে কোনোভাবে বিশ্বাস করিনি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন ম্যাম? এখন আপনি এগুলো বিশ্বাস করেন, তার মানে কি আপনি মেনে নিয়েছেন যে সত্যি ভ্যাম্পায়ার বলে পৃথিবীতে কিছু আছে আর তাদের এইসব ঘটনার পিছনে হাত রয়েছে? কথাগুলো বলেই আবার হাসতে শুরু করলো ওনারা। ওনাদের হাসি দেখে এবার মনে মনে বেশ রাগ হলো শ্রাবণী বেগমের। তাই তিনি কিছু একটা ভেবে বলে উঠলেন, দেখুন অফিসার, আমার ভাবা না ভাবা দিয়ে কোনো কিছু আসে যায় না। আর তাছাড়া আমি এই কথা বিশ্বাস না করলেও মেয়েটি বারবার এটাই বলেছে। সে যাই হোক, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনারা নিজেরাই যদি কিছু বের করতে পারেন তাহলে বের করুন, আমি আর এই ব্যাপারে কিছুই করতে পারবো না। সরি। কথাটি বলেই উঠে যেতে নিলে ওনাকে থামিয়ে দিয়ে অফিসাররা বলে উঠল, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন ম্যাম? আমরা তো আপনাকে নিয়ে কোনো মজা করিনি। হতে পারে ওই মেয়েটির ওই ঘটনার পরে মাথায় আঘাত পাওয়ার কারণে এমন উল্টাপাল্টা বকছে। নইলে আপনি ভেবে দেখুন, আজকাল দুনিয়ায় ভ্যাম্পায়ার বলে আবার কিছু হতে পারে নাকি? এটা তো শুধু কল্পনাই মানায়। আর এছাড়াও যদি সত্যি এমন কিছু থাকে তাহলে শুধু ওই এলাকায় কেন, পুরো পৃথিবীতেই তোলপাড় করে দিত। কত মানুষের রক্ত চুষে মেরে ফেলতো তার বলার মুশকিল। তাই এমন আজগুবি কথা বিশ্বাস করে ভুল করেছেন। যাই হোক, আমরা এমনিতে চাইছিলাম এই কেসটাকে ক্লোজ করে দিতে, কারণ এমন কোনো প্রাণীকে খুঁজে বের করা সত্যিই মুশকিল। যেহেতু আপনিও কোনো কিছু পারেননি, তাই কেসটাকে আমরা আর ক্লোজ করে দিব। আপনাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি চাইলে ওই মেয়েটিকে আমাদের আন্ডারে দিয়ে দিতে পারেন। আমরা তাকে সুরক্ষিতভাবে কোনো আশ্রম বা এতিমখানায় পৌঁছে দিয়ে আসবো। ওনাদের কথার উত্তরে ওনাদিকে তাকে গভীর গলায় শ্রাবণী বেগম বলে উঠলেন, তার কোনো দরকার নেই। মেয়েটিকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনারা আপনাদের কাজ করুন, ওই মেয়েটি আমার কাছেই থাকবে। আর হ্যাঁ, এই মেয়েটিকে আমার ঘরের বউ বানাবো, অর্থাৎ আমার ছেলের বউ। সময় মতো বিয়ের কার্ড পৌঁছে যাবে, আপনারা এখন আসতে পারেন। কথাটা বলেই আর এক মুহূর্তে দেরি না করে সেখান থেকে প্রস্তুত নিলেন শ্রাবণী বেগম। ওনার শেষ কথা শুনেই অফিসাররা একে অপরের দিকে চাওচাই করতে লাগলো। তারপর মনে মনে কিছু একটা ভেবে হেসে দিয়ে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিলেন। একা একা বাগানের একপাশে একটি বেঞ্চের উপর বসে আছে চাঁদনি। আর মনে তাকিয়ে আছে সামনে থাকা ফুল গাছ এবং ফল গাছগুলোর দিকে। সামনে একটা পেয়ারা গাছ, বড় বড় পাক্কা পেয়ারা ঝুলছে। পেয়ারাগুলো একদম ধবধবে সাদা, সবগুলো পেকে গেছে, হয়তো এখন অবধি কেউ পারেনি। চাঁদনির বেশ ইচ্ছা করছে উঠে গিয়ে ওখান থেকে দুটা পেয়ারা খেয়ে আনতে। যেমন ভাবে তেমন কাজ। সে উঠে গিয়ে গাছ থেকে লাফিয়ে দুইটা পেয়ারা পারলো। তারপর পেয়ারা দুইটি নিয়ে এসে আবার সেখানে বসলো। একটি পেয়ারা খেতে খেতে সামনের গাছগুলো দেখতে লাগলো। তখনই পাশে কারো অফিসে টের পেয়ে সেদিকে ফিরে তাকালো। সে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে আছে। ওকে তাকাতে দেখেই সে মুচকি হেসে বলে উঠলো, এই চান্দু, একা একা পেয়ারা খাচ্ছেন যে, আমার ভাগ দেবেন না? বুঝছি, ওইটা বুঝে আমার জন্যই রেখেছেন। কথাটি বলেই ওকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই হাত থেকে ছো মেরে অপর পেয়ারাটি নিয়ে নিল। তারপর ও পাশে বসে পেয়ারা কামড় দিয়ে বলল, পেয়ারা তো অনেক মিষ্টি খেতে। আমাদের গাছের পেয়ারা যে এত মিষ্টি হয় সেটা তো আগেই জানতাম না। বুঝছি, হয়তো তোমার হাতের স্পষ্ট পেয়ে মিষ্টি হয়ে গেছে। দারুণ তো ব্যাপারটা। কথাতে বলেই চাঁদনির দিকে তাকালো সে, কিন্তু চাঁদনি ওর কোনো কথার উত্তর দিল না। সে চুপচাপ বসে থেকে পেয়ারা খেতে লাগলো। ওর থেকে কোনো উত্তর না পেয়ে মুখটা খসকে হয়ে গেল শ্রাবণের। তখনও চাঁদনি বলে উঠল, আপনার সাথে আমার বিয়ের কথা চলছে, অথচ এই ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি কেন? ওর মুখে এমন প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য থেমে গেল শ্রাবণ। তারপর মৃদু হেসে ওর দিকে তাকিয়ে বলে উঠল, কেন চাঁদের আলো, আমাকে কি তোমার পছন্দ হয় না? আমার সাথে তোমার বিয়ের কথা চলছে, এটা সত্যি। আমি নিজেই আম্মুকে বলছি বিয়ে করলে শুধু তোমাকেই করব, অন্য কাউকে নয়। প্রথম দেখাতেই তোমার আমার ভীষণ ভালো লেগে গিয়েছে। চাঁদনি, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই আমি। সকল কাজে বিপদে আপদে তোমার সাথী হতে চাই। কথাগুলো বলেই আবেগের দৃষ্টিতে চাঁদনির দিকে তাকালো শ্রাবণ। কিন্তু ওর মাঝে কোনো রকম ভাবনা চিন্তা না দেখতে পেয়ে সে চুপচাপ বসে থাকা পেয়ারা খেতে যাচ্ছে। ওকে চুপচাপ থাকতে দেখে কেন জানি শ্রাবণের বুকের ভেতরটা তোলপাল হয়ে যেতে লাগলো। সে উত্তেজিত কণ্ঠে বলল, কি হলো, তুমি চুপ করে আছো কেন? আমাকে কি পছন্দ হয় না? বিয়ে করতে চাও না আমায়? ওর কথার উত্তরে
পেয়ারা খাওয়া বাদ দিয়ে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকালো চাঁদনি। তারপর কিছুটা ওর দিকে ঘুরে বসে শান্ত গলায় বলে উঠল, আপনি আমার ব্যাপারে কতটুকু জানেন যে এইভাবে একবার দেখাতে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন? আপনি কি জানেন আমার মাথার উপর কত বড় বিপদের ছায়া রয়েছে? আমার জীবনের সাথে জড়াতে চাইলে আপনার মৃত্যু অদীপ্ত হতে পারে। আমি জানি চাঁদের আলো, তোমার ব্যাপারে সব কিছুই জানি আমি। তোমার সাথে কখন কি না ঘটছে তার সব কিছুর ব্যাপারে আমি জেনে গেছি। তুমি জানো না আমি তোমাকে এই কয়েকদিন কতটা ভালোবেসে ফেলেছি। সত্যি করে বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সকল বিপদের সাথী হতে চাই। তাতে আমার জীবন গেলে যাবে, আমার তাতে কোনো আপত্তি নেই। ওর কথার উত্তরে উঠে দাঁড়ালো চাঁদনি। অন্যদিকে তাকে গভীর গলায় বলল, কিন্তু আমার আপনাকে চাই না। শুধু আপনাকে কেন, পৃথিবীর কোনো পুরুষকে আর নিজের জীবনের সাথে জড়াতে চাই না আমি। প্রত্যেকটা পুরুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে আমার জীবনটা আমি একাই কাটাতে চাই। তাতে আমি বেঁচে থাকি, ভালো থাকি বা খারাপ থাকি, যেমন থাকি থাকবো। দয়া করে আপনি আর আমাকে নিয়ে এইসব কথা ভাববেন না, ক্ষমা করবেন। কথাটি বলে চলে যেতে নিলে শ্রাবণ ওর হাত ধরে ফেলে। তারপর ওর মুখোমুখি এসে দাঁড়ায়, চোখের দিকে তাকিয়ে বলে, হাতের 5টা আঙুল যেমন এক সমান হয় না, তেমনি সব মানুষও একরকম হয় না চাঁদের আলো। আর তাছাড়াও তুমি যার সাথে সব পুরুষের তুলনা করছো সে কোনো মানুষ ছিল না, সে তো একজন ভ্যাম্পায়ার ছিল। আর ভ্যাম্পায়ারদের কাজই হলো মানুষকে খুন করা। তারা কিভাবে কাউকে ভালোবাসতে পারে বলো? কিন্তু আমি তো মানুষ, কথা দিচ্ছি আমি তোমাকে কখনোই কষ্ট দেব না, সারা জীবন তোমাকে ভালোবাসবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে বিয়ে করতে চাই, নিজের জীবনের সাথী বানাতে চাই, কিন্তু আমি বিবাহিত, অনেক আগে আমার বিয়ে হয়ে গেছে, তাই দ্বিতীয় বিয়ে করা সম্ভব নয় আমার। কথাটি বলেই চলে যেতে নিলে আবারও ওর হাত ধরে ফেলে শ্রাবণ। তারপর রাগী গলায় বলে, কাকে বিয়ে করছো তুমি? একজন সাজানো নাটককে, যে কিনা তোমাকে মারতে চেয়েছিল, তোমার শেষ করার দ্বারাই নিজের শক্তি হাসিল করতে চেয়েছিল। আজ ওই জিনেদের কারণে তুমি বেঁচে আসছো, সেটা কি ভুলে গেছো? আমি তোমার সাথী হতে চাই চাঁদ, জিনেদের বলা তোমার সেই সাথী আমি, যে এই বিপদে তোমার ঢাল হয়ে পাশে থাকবে। ওর কথার কোনো উত্তর না দিল চাঁদনি। ওর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে বাসার ভিতর চলে গেল। শ্রাবণ সেইখানে দাঁড়িয়ে থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওর চলে যাওয়ার প্রাণ তাকিয়ে রইল। ভ্যাম্পায়ার রাজ্যে অন্ধকার ঘুটঘুটে একটি রুমের আসন পেতে তার উপর বসে চোখ বন্ধ করে চাঁদনিকে দেখার চেষ্টা করছে শ্রাবণ। অনেকক্ষণ চেষ্টা করার পর সে দেখল চাঁদনি একটি ছেলের সাথে হাত ধরে দাঁড়িয়ে থেকে কথা বলছে। ছেলেটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, তার মুখে মুচকি হাসি। সে আবেগী চোখে ভালোবাসাময় দৃষ্টিতে দেখতে ওই ছেলেটিকে, কিন্তু শ্রাবণ অনেক চেষ্টা করেও ছেলেটির চেহারা দেখতে পেল না। এই মুহূর্তে যেন রাগ মাথায় চড়ে বসেছে শ্রাবণের। সে চোখ মেলে তাকে রাগে গর্জন করে উঠল। এই মুহূর্তে তার সারা শরীর রাগে চলে যাচ্ছে রাগে। প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় যেন আগুন লাগিয়ে দিচ্ছে কেউ। চাঁদনি অন্য কারোর দিকে এমন ভালোবাসাময় দৃষ্টিতে তাকিয়ে আছে, সেটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না। সে না চাইতেও ভেতর থেকে জ্বলে পড়ে মরছে। সে গর্জন করতে করতে উঠে দাঁড়ায়, দ্রুত দরজা খুলে উড়ে চলে যায় ভ্যাম্পায়ার রাজ্য থেকে বের হওয়ার জন্য। কিন্তু যখনই সেই জঙ্গলের কাছাকাছি চলে আসে, তখনই কোনো অজানা শক্তি অদৃষ্ট আটকে দেয় তাকে। সে আর সামনে এগিয়ে যেতে পারে না। যতবার চেষ্টা করে এগিয়ে যাওয়ার, ততবারই কারেন্টের ঝাটকা খাওয়ার মতো পিছিয়ে যায় সে। এইভাবে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। রাগে চিৎকার করতে থাকে সে। নিজের শক্তি দিয়ে আগুনের গোলা তৈরি করে ছুঁড়ে মারে জঙ্গলের দিকে, কিন্তু সেটাও জঙ্গল অবধি গিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। এতে শ্রাবণের রাগটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়, উন্নত হয়ে যায় সে। চিৎকার করতে থাকে পাগলের মতো। ওর চিৎকার শুনে ভ্যাম্পায়ার রাজ্যের সকল যেন কেঁপে ওঠে ভয়ে। তাকে এমন রাগান্বিত অবস্থায় হয়তো জীবনে কখনোই দেখেনি তারা। জানালাহীন একটি রুমের মাঝে মৃত অন্ধকারে বসে আছে শ্রাবণ। তার ঠিক সামনে বিশাল একটি ছবি টানানো আছে দেওয়ালে। সেই ছবির উপরে একটি লাল রিং লাইট জ্বলছে, সেটা মৃদু আলোতে দেখা যাচ্ছে ছবিটি স্পষ্ট। তাছাড়া পুরো রুমটাই অন্ধকারে ঘেরা। শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ছবিটার দিকে। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। রাগে মুখ থেকে ভয়ঙ্কর গোংরানি শব্দ বের হচ্ছে তার। সেই শব্দের ঘরটা একটু পরপরই যেন কেঁপে উঠছে। তার সামনে যে ছবিটা টানানো আছে সেটা আর কারো নয়,
চাঁদনির ছবি, যে ছবিটি সে নিজের শক্তির দ্বারা তৈরি করেছে। ইদানিং চাঁদনির কথা ভেবেই পাগল পাগল লাগছে তার। মন থেকে ভীষণ রকম আকস্মিক ঘিরে ধরে। চাঁদনির পাশে অন্য কাউকে যেন সহ্যই করতে পারছে না সে। তার দাদুর বলা প্রত্যেকটা কথা যেন অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে তার জীবনের সাথে। বেঁচে থাকাকালীন তিনি বলে গেছেন, শ্রাবণ ভিতরে যেহেতু মানুষ এবং ভ্যাম্পায়ার দুজনের রক্তই রয়েছে, তাই তার মাঝে মানুষের প্রতি ভালোবাসার সৃষ্টি হতে পারে। তবে সে যদি সত্যি কখনো কোনো মানুষকে ভালোবেসে ফেলে, তাহলে সেই মানুষটি হবে তার মৃত্যুর কারণ এবং পুরো ভ্যাম্পায়ার রাজ্যের ধ্বংসের কারণ। শ্রাবণ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়, এক পা দুপা করে এগিয়ে আসে চাঁদনি সেই ছবিটার কাছে। তারপর ওই ছবিটাতে আলতোভাবে হাত বোলায়, রাগে দাঁত কিরমির করে বলে, এটা কখনোই হতে পারে না। আমি তোমার প্রতি দুর্বল হতে পারি না, ভালোবাসতে পারি না তোমায়। তুমি তো আমার শক্তির উৎসব মাত্র। তোমাকে শেষ করেই নিজের শক্তি ফিরে পাবো আমি, আমার মাইকে আবার বাঁচিয়ে তুলব। তাহলে কেন আমি বারবার তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? কেনই বা তোমার পাশে অন্য কোনো ছেলেকে দেখতে এত রাগ হচ্ছে আমার? কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না? এমন হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে ভ্যাম্পায়ার রাজ্য থেকে পৃথিবীতে প্রবেশ করার রাস্তা। এতদিন সর করেও থাকতে পারছি না, তোমার কাছে যেতেই হবে, তোমাকে শেষ করতেই হবে। তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না আমার মনে দখল দেওয়ার। আমি তোমাকে নিজের হাতে শেষ করব চাঁদ পাখি, কখনোই তোমাকে এই মনের দুর্বলতা হতে দিব না। চাঁদ পাখি রেডি থাকো, আমার হাতে মৃত্যু হবে তোমার খুব শীঘ্রই। কথাগুলো বলেই নিজের শক্তি দিয়ে ওই ছবির উপর বড় একটি আগুনে গোলা ছুঁড়ে মারে শ্রাবণ। সাথে সাথে ছবিতে আগুন ধরে সেটা পুড়ে ছাই হয়ে নিচে পড়ে যায়। সে আগে গোংরাতে থাকে, তারপর চোখ বন্ধ করে হাত সামনে নিয়ে কোনো একটি মন্ত্রপাঠ করে। সাথে সাথে তার হাতের মধ্যে একটি অদৃশ্য রেখে বই এসে হাজির হয়। বইটা অনেক মোটা এবং পুরাতন দেখতে, আর বইয়ের উপর বিশাল বড় একটি ভ্যাম্পায়ার মুখ আঁকা। শ্রাবণ আর সময় নষ্ট না করে দ্রুত বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতে থাকে এবং খুঁজতে থাকে পৃথিবীতে প্রবেশ করার আর কোনো উপায় আছে কি না। এইভাবে আধা ঘন্টা সময় নিয়ে একের পর এক পৃষ্ঠায় খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে শেষে মাঝখানে একটি পৃষ্ঠায় গিয়ে চোখ আটকে যায় তার। সেখানে স্পষ্টভাবে লেখা আছে, যখন ভ্যাম্পায়ার রাজ্যকে চারিদিক থেকে পবিত্র শক্তি ঘিরে ধরবে, যিনারা চারিদিক থেকে তাদের শক্তির দ্বারা আটকে দেবে সকল ভ্যাম্পায়ারদের, তখন একজন ভ্যাম্পায়ার রাজা থেকে বাইরে বের হতে পারবে। আর সে হলো মনুষ্যত্ব ভ্যাম্পায়ার, যার মাঝে রয়েছে মানুষ ও ভ্যাম্পায়ারদের সকল শক্তি। কিন্তু সে ততক্ষণ অবধি ভ্যাম্পায়ার রাজ্য থেকে বের হতে পারবে না যতক্ষণ না তার ভ্যাম্পায়ারদের সমস্ত শক্তি সে নিজে থেকে ত্যাগ করবে এবং ভ্যাম্পায়ার রাজ্য কোথাও সুরক্ষিত রেখে যায়। পুরোপুরি মানুষ রূপে এখান থেকে বের হয়, কারণ ভ্যাম্পায়ার অবস্থায় কখনো সে জিনেদের পবিত্র শক্তি পার করে ভ্যাম্পায়ার রাজ্য থেকে বাইরে বের হতে পারবে না। এইটুকু পরেই শ্রাবণ মুখে বিশ্বসের হাসি ফুটে ওঠে। সে খুঁজে পেয়ে যায় এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা, কিন্তু সেই পৃষ্ঠার নিচের দিকে আরও কিছু লেখা ছিল, যা উত্তেজনার কারণে পড়তে ভুলে যায় সে। বইটি বন্ধ করে সেখানে রেখে বাইরে বের হয়ে আসে সে। রাত 1:57, গভীর ঘুমিয়ে আছে চাঁদনি। তার ঠিক পাশের রুমেই শ্রাবণের চেয়ারে টেবিলে বসে কিছু একটা করছে, হয়তো কিছু একটা লিখছে। তখন রুমের মাঝের লাইটগুলো জ্বলতে এবং নিভতে শুরু করে। এতে সে বেশ ঘাবড়ে গেল। চেয়ার টেবিল সেরে উঠে দাঁড়িয়ে এইদিকে ওইদিকে তাকে বোঝার চেষ্টা করলো কি হতে চলেছে। তখনই অদৃশ্য থেকে একটি মোড়া কণ্ঠে বলে উঠল, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না, আমরা তোমার সাথে কথা বলতে চাই। কথাটি শুনে ভয়ে বিছানার উপর বসে পড়ল শ্রাবণ। তারপর নিজেকে কিছুটা সামলে নিল, কারণ সে আগেই বুঝতে পেরেছিল এরা জিন, যারা চাঁদনির সাথে কথা বলে এবং হয়তো কোনো কারণে তার কাছে এসেছে। তাই নিজেকে যতটা সম্ভব সামনে নিয়ে বলে উঠল, কে আপনারা? সামনে আসুন, সামনে এসে কথা বলুন। এইভাবে অদৃশ্য হয়ে কথা বলার ভয়টা পড়ায় স্বাভাবিক নয় কি? আমরা তোমার সামনে আসতে পারবো না, তবে আড়াল থেকে তোমাকে সতর্ক করতে পারবো এবং পথ নির্দেশ দিতে পারবো। আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের সামনে অনেক বিপদ, যদিও বিপদটা এবার ওর চাইতে তোমারই বেশি হবে। সে ফিরে আসছে তোমাদের জীবনে তোমাকে শেষ করার জন্য। ও নিয়ে যাবে চাঁদনিকে,
যদি তাকে এবং নিজেকে বাঁচাতে চাও তাহলে সতর্ক হও। ওর কথা শুনে ঘামতে শুরু করলো শ্রাবণ। সে কিছুতেই বুঝতে পারছে না ওনারা কার কথা বলছে। সে নিজের কপালের ঘামটা মুছে নিয়ে বলল, কার কথা বলছেন আপনারা? কে আসছে? কে নিয়ে যাবে চাঁদনিকে? আর কেই বা আমাকে মারতে চাইবে? আমার জানা মতে আমার এমন কোনো শত্রু নেই। কথাগুলো বলেই থেমে গেল সে। আগ্রহ নিয়ে তাকিয়ে রইল আশেপাশে। আর কিছু শোনার জন্য কান পেতে রাখলো, কিন্তু আর কোনো শব্দ এলো না। লাইটগুলো টিপেই ঠিক হয়ে গেল। সে বুঝতে পারলো তারা চলে গেছে, কিন্তু সে কিছুতেই এটা ভেবে পাচ্ছে না তারা কার কথা বলল। কে আসছে তাদের জীবনে তাকে মারার জন্য? আর কেই বা চাঁদনিকে নিয়ে যাবে? সারা রাতে এইসব কথা ভেবে ঘুম হলো না শ্রাবণের। সে সারা রাত ছটফট করতে করতে কাটিয়ে দিল। ভোর হতেই দেরি না করে ছুটে এলো চাঁদনির রুমের কাছে। তারপর দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলো। ভেতর থেকে এইভাবে দরজায় কড়া নাড়ার শব্দই বেশ বিরক্ত হলো চাঁদনি। সে বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করলো, কে কে এইভাবে মাঝরাতে দরজা ধাক্কাচ্ছে? ওর কথার উত্তরে শ্রাবণ উত্তেজিত হয়ে বলল, দরজা খোলো চাঁদনি, তোমার সাথে কথা আছে আমার। অনেক বড় বিপদ হয়ে গেছে। ওর এমন কথায় ধরফড়ে উঠে বসলো চাঁদনি। অজানা এক আতঙ্কে মনটা যেন ছেয়ে গেল তার। সে দ্রুত নেমে এসে দরজা খুলে দিল। সাথে সাথে শ্রাবণ ভিতরে ঢেকে অস্তিত্ব হয়ে জিজ্ঞাসা করলো, গত রাতে কি তুমি কারোর সাথে কথা বলেছো? কেউ কি এসেছিল তোমার কাছে? মানে সেই জিনেরা যারা তোমাকে সতর্ক করে? ওর এমন প্রশ্নেই বেশ চমকে উঠলো চাঁদনি। সে তোকে এমন কিছুই বলেনি, তাহলে ওইসব কীভাবে জানলো? তবুও নিজেকে সামনে নিয়ে বলে উঠলো, এসব কি বলছেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? মাঝরাতে এসব কেমন পাগলামো আপনার? আমি যেটা বলছি সেটার উত্তর দাও। তোমার কাছে কি এসেছিল তারা, যেইভাবে গত রাতে আমার কাছে এসেছিল আমাকে সতর্ক করতে? ওর এমন কথায় ভীষণ ঘাবড়ে যায় চাঁদনি। সে বুঝতে পারে না ওর কাছে কেন এসেছিল তারা। উত্তেজিত হয়ে প্রশ্ন করে, এইসব কি বলছেন আপনি? তারা আপনার কাছে কেন আসবে? কি বলেছেন আপনি এইসব? আমি যা বলছি সত্যি বলছি। আমার কাছে গত রাতে এসেছিল তারা। আমাকে বলেছে কে যেন আসছে আমাদের জীবনে, যে তোমাকে নিয়ে যাবে এবং আমাকে শেষ করে ফেলবে। তাই আমাদের সতর্ক হতে বলছে। আমি জানি না তারা কার কথা বলল। আমি তাদের অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু আর কোনো উত্তর পাইনি। ওরা কি তোমাকে কিছু বলেছে? কার কথা বলেছিল ওরা? কে ফিরে আসছে? কথাগুলো বলেই অশ্ব দৃষ্টিতে চাঁদনির দিকে তাকাই রইল শ্রাবণ। ওর কথা শুনে যেন উত্তেজিত হয়ে পড়ল চাঁদনি। ভয়ে ধরফর করে ঘামতে লাগলো সে। পিছাতে পিছাতে দেওয়ালের সাথে আটকে গিয়ে বলল, তার মানে সে আসছে, সে আবারও ফিরে আসছে আমার জীবনকে তছনছ করে দিতে। সে আর কেউ নয়, ওই ভ্যাম্পায়ার কিং শ্রাবণ। অনেক ভয়ঙ্কর সে, কাউকে বাঁচতে দেবে না, সবাইকে রক্ত সে মেরে ফেলবে। ওর কথা শুনে বুঝতে একটু বাকি রইল না শ্রাবণের। সে ভালোভাবে বুঝতে পারল যে চাঁদনি কী বলতে চাচ্ছে। সে এবার বেশ ঘাবড়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে উঠল, কিন্তু জিনার যা বলেছিল সে 3 মাসের আগে পৃথিবীতে আসতে পারবে না, ভ্যাম্পায়ার রাজ্য থেকে বাইরে বের হতে পারবে না, কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে এত তাড়াতাড়ি কীভাবে ফিরে আসছে সে? ওর কথার উত্তরে কিছু বলল না চাঁদনি। সে মাথা নিচু করে মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। বেশ কিছুক্ষণ এভাবে দুজনে চুপচাপ কাটিয়ে দিল। তারপর আচমকাই বলে উঠল, আর এক মুহূর্ত নয়, এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। আমি যেখানেই থাকবো সেখানকার সবার জন্যই মৃত্যুর দূত হয়ে ছুটে আসবে সে। এখানে থাকলে আপনাদের সকলের জীবনে অনেক বিপত্তি হতে পারে, তাই আমাকে চলে যেতে হবে এখান থেকে। কথাটি বলেই রুমের মাঝে গিয়ে ব্যাগ গোছানোর জন্য পা বাড়ালো চাঁদনি। তখনই পিছন থেকে শ্রাবণী বেগম বলে উঠল, কোথাও যাবে না তুমি, কিছুই হবে না কারো, তুমি এখানেই থাকবে, একদম ভয় পাবে না। এবার তুমি একা নও, তোমার পাশে আমি, শ্রাবণ, আমরা সবাই আছি। তোমার কিছু হতে দেব না। আগে যেটা হয়েছে সেটা হয়ে গেছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমাকে আর একা ছাড়তে চাই না। আজ থেকে আমরা সবাই তোমার আপনজন। ওনার কথা শুনে চাঁদনির যেতে বেশি অবাক হলো শ্রাবণ। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না যে মা কিনা কিছুদিন আগে অবধিও ওর বিপদে ভয়ে এই মেয়েটাকে তাড়িয়ে দিতে চেয়েছিল, এমনকি একটি অনাথ আশ্রমও রেখে এসেছিল, সেই মাই আজ
এত বড় বিপদে এগিয়ে আসছেন জেনেও চাঁদনিকে এভাবে আটকে রেখেছেন। সত্যিই যেন ব্যাপারটা অবাক করছে তাকে। শ্রাবণের খুশি হয়ে দৌড় গিয়ে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর উষিত কণ্ঠে বলল, সত্যি আম্মু, সত্যি আজ তুমি আমাকে অবাক করে দিয়েছো। আমি ভাবতেও পারিনি তুমি এত কিছু জানার পরেও ওকে এইভাবে কাছে রাখতে চাইবে। আর সত্যি তোমাকে নিয়ে ভীষণ গর্ব হচ্ছে। আমি চাইছিলাম তুমি এমনটাই করো। তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো আম্মু। আই লাভ ইউ সোনা আম্মু। ওর কথার উত্তরে শ্রাবণ এবং কিছু বলবে তার আগে চাঁদনি মন খারাপ করে মৃদু গলায় বলে উঠল, আমাকে ক্ষমা করবেন আন্টি, আমি এখানে থাকতে পারবো না। আমি ভালো করে জানি সে যদি সত্যিই ফিরে আসে তাহলে আমাকে কিছু করার আগেই আপনাদেরকে ক্ষতি করবে। আপনাদের মেরে ফেলতেও দুবার ভাববে না, কারণ আপনারা আমাকে সাহায্য করেছেন। সে তো আমার বাবা এবং দাদিকেও মেরে ফেলেছে। আপনারা তো আমার আপন নন, তাই আমাকে যেতে দিন। আমি চাই না আমার জন্য কারো জীবন যাক। প্লিজ আমাকে আটকাবেন না। কথাটি বলেই দু চোখ অশ্রু ছেড়ে দিল চাঁদনি। অসহায়ভাবে ঠোকরে কেঁদে উঠল সে। তাকে এইভাবে কাঁদতে দেখে শ্রাবণী বেগম ওর পাশে এগিয়ে এলো। ওকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, এই পাগলি মেয়ে, এইভাবে কাঁদছো কেন তুমি? দেখে নাও, আমাদের কারো কোনো ক্ষতি হবে না। বরং যে আসছে তোমাকে নিয়ে যেতে সে নিজে নিজেই মৃত্যু ডেকে আনছে। এবার তার বিরুদ্ধে দাঁড়াবো আমরা সবাই। তাকে যেভাবেই শেষ করতে হয় করব। তুমি নিজেকে একদম একা ভেবো না। নিজেকে শক্ত করো আর তৈরি করো তার সামনাসামনি হওয়ার জন্য। আমরা আছি তোমার পাশে, তাই কোনো ভয় নেই। আর হ্যাঁ, যে জিনারা তোমাকে সাহায্য করেছে তাদের সাথে কথা বলো, তাদের পরামর্শ নাও। অবশ্যই আমরা জয়ী হব। ওনার এমন কথাই যেন অনেকটাই সাহস ফিরে পেল চাঁদনি। সে এবার নিজের চোখের জল মুছে মাথা নেড়ে সায় দিল। বিশাল বড় একটি রুমের মেঝেতে ঠিক মাঝ বরাবর বড় একটি গোল চিহ্ন এঁকে তার ঠিক মাঝখানে বসে আছে শ্রাবণ। তার সামনে রয়েছে লাল টকটকে একটি বড় আগুনের তৈরি গোলা, যে গোলা থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে লাল রঙের আলোক রশ্মি। এটি যেন দেখতে ঠিক সেই আলোক রশ্মির মতো যেটা চাঁদনির উপর দেওয়া হয়েছিল, এবং যার থেকে লাল আলোক রশ্মি ঝরে পড়েছিল তার বুকে, যেটার জন্য কষ্ট হচ্ছিল তার। শ্রাবণ তার সামনে বসে থেকে চোখ বন্ধ করে এক মনে কোনো একটি মন্ত্র পাঠ করে যাচ্ছে। প্রায় আধা ঘন্টা হলো, কিন্তু কিছুতেই তার মন্ত্র পড়া যেন শেষ হচ্ছে না। তার আশেপাশে অন্য কোনো ভ্যাম্পায়ারকে দেখা যাচ্ছে না, তবে গোলাকার চিহ্নেও অপর প্রান্ত পড়ে আছে মাহের মৃতদেহটি। এইভাবে আরও কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পর হঠাৎ করে ওই লাল রঙের আলোক রশ্মিটি গিয়ে পড়ল শ্রাবণ ঠিক বুকের মাঝখানে, আর মুহূর্তেই তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। এইভাবে বেশ কিছু সময় চলে যাওয়ার পর তার কপাল থেকে আরও একটি নীল রঙের আলোর রশ্মি ছিটকে গিয়ে পড়ল মাহির শরীরে। মুহূর্তে তার নেত্র শরীরটা কাঁপতে শুরু করলো। তার শরীরটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যেতে লাগলো। এইভাবে অনেকটা সময় চলে যেতে লাগলো। এক সময় শ্রাবণ অস্থিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার সামনে থাকা বিশাল আগুনের গোলাটিও অদৃশ্য হয়ে গেল, আর মায়ের শরীরটা জ্বলজ্বল করে উঠল। ওর শরীর থেকে বেরিয়ে আসতে লাগলো লাল রঙের ভয়ঙ্কর আলোর রশ্মি। শ্রাবণ মাটিতে লুটিয়ে পড়ে থেকে সব কিছুই দেখছে, কিন্তু তার শরীর অনেক দুর্বল। সে উঠে বসার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। এইভাবে বেশ কিছুটা সময় চলে যাওয়ার পর মায়ের চোখ মেলে তাকালো। হঠাৎ করে বাতাসে ভেসে উঠল সে। চোখ বন্ধ রেখে ভাসতে ভাসতে উঠে দাঁড়ালো। তারপর দু হাত দুই দিকে মেলে ধরল। সাথে সাথে তার পিঠ ভেদ করে বেরিয়ে এলো বিশাল দুইটি কালো কুচকুচে রঙের ডানা। সাথে সাথে চোখ মেলে তাকালো সে। তার চোখ থেকে ঠুকরে পড়তে লাগলো লাল রঙের আলোক রশ্মি, যেন আগুনেতে আগুনে ঠুকে বের হচ্ছে তার চোখ থেকে। মুখ ভেদ করে বেরিয়ে এলো বিশাল লম্বা দুইটি চিকন সরু দাঁত। হাতের নখগুলো অনেক বড় বড় ও ধারালো হয়ে গেল। চুলগুলো বাতাসে উঠছে তার। অসম্ভব ভয়ঙ্কর দেখতে লাগছে তাকে। মুহূর্তে বিকট একটি হাসির শব্দ ছড়িয়ে পড়ল দেওয়ালের চারিদিকে, যে শব্দটি সে আবার নিজেও সহ্য করতে পারছে না। দু হাত দিয়ে নিজের কানকে চেপে ধরে রাখছে সে। অনেকের সময় নিয়ে বিকট শব্দের ভয়ঙ্করভাবে হাসছিল মাহি।
তারপর হাসতে হাসতে নিজের মানুষের রূপে ফিরে এলো সে। দাঁতগুলো আগের মতো স্বাভাবিক হয়ে গেল তার, হাতের নখগুলো ঠিক হয়ে গেল, ডানা দুটি অদৃশ্য হয়ে গেল। ঠিক হতেই সে নিজের দিকে একবার তাকিয়ে দৌড়ে এলো শ্রাবণের কাছে। তারপর ওর মাথাটা নিজের কোলে তুলে নিয়ে বলল, তুমি ঠিক আছো শ্রাবণ? তুমি এটা কি করলে? নিজের সমস্ত শক্তি আমার মাঝে স্পর্শ করলে কেন? নিজে তো এখন পুরোপুরি মানুষে পরিণত হলে, তোমার মাঝে ভ্যাম্পায়ার কোনো শক্তি অবশিষ্ট নেই, তুমি এখন একজন সাধারণ মানুষ মাত্র। এমনটা কেন করলে তুমি? কথাগুলো বলেই শ্রাবণের দিকে অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইল মাহি, কিন্তু ওর কথার উত্তর দেওয়ার মতো শক্তিটুকু অবশিষ্ট নেই তার মাঝে। সে চোখ বন্ধ করে চুপচাপ পড়ে রইল। মাহি ব্যাপারটা বুঝতে পেরে ওর কপালে হাত রেখে চোখ বন্ধ করে কিছু একটা মন্ত্র পাঠ করলো। সাথে সাথে ওর হাত থেকে লাল রঙের একটি আলোকশুন্ডি প্রবেশ করলো তার কপালে, আর তার ক্লান্ত দূর হয়ে শক্তি ফিরে পেয়ে সুস্থ হয়ে উঠল। উঠে বসে বলল, আমি যেটা করতে চেয়েছি সেটা আমাদের ভ্যাম্পায়ার রাজ্যের ভালোর জন্য করেছি। আজ থেকে আমাদের সকল শক্তি আমি তোমাকে সমর্পিত করলাম, কারণ আমাদের হাতে 3 মাস পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়। এই 3 মাসের আগেই আমরা সব শক্তি অর্জন করে পৃথিবীতে প্রবেশ করতে চাই, কিন্তু আমি পুরোপুরি মানুষে পরিণত না হওয়া পর্যন্ত পৃথিবীতে প্রবেশ করতে পারতাম না, আর কোনো ভ্যাম্পায়ারও এখান থেকে বের হতে পারতো না, কেননা চারিদিকে ছড়িয়ে রয়েছে জিনেদের মায়াজাল। তাই এই ব্যবস্থা, তুমি এখান থেকে ভ্যাম্পায়ার রাজ্যের পরিচালনা করো, আমি গিয়ে নিজের কাজ শেষ করে আসবো। 3 মাসের আগেই ওই চাঁদনিকে নিয়ে আসবো তোমার চরণে, তুমি তাকে নিজের হাতে হত্যা করবে, আর আমরা হয়ে উঠবো সবচাইতে বেশি শক্তিশালী। তারপর ইচ্ছামতো ছড়িয়ে পড়বো পৃথিবীর বুকে, আর রাজত্ব করব সবখানে। ওর কথার উত্তরে মুখের চড়ে হাসি ফুটে উঠল মাহির। সে বোকা হেসে বলল, আমি জানতাম আমার শ্রাবণ যেটা করে সেটা অনেক ভেবে চিন্তা করে, তুমি যেটা করবে সেটা অবশ্যই কোনো না কোনো কারণেই করবে। তোমার প্রতি অটল বিশ্বাস ছিল আমার। তুমি যাও, আমি এখান থেকে সব কিছু ব্যবস্থা করব। তুমি ওই চাঁদনিকে নিয়ে আসো আমার পদতলে, আমি তাকে নিজ হাতে রক্তস্বামী শেষ করব, তারপর হয়ে উঠবো সবচাইতে শক্তিশালী। কথাগুলো বলেই হাহা করে হাসতে লাগলো সে। এইভাবে কিছুটা সময় হেসে নিজে আচমকাই মুখটা আবার গুমরাতে করে ফেললো সে। তারপর শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বলে, কিন্তু তুমি তো এখন পুরোপুরি একজন সাধারণ মানুষে পরিণত হয়েছো। পৃথিবীতে গিয়ে যদি ওদের সাথে না পারো, তোমার মাঝে তো এখন কোনো শক্তি অবশিষ্ট নেই, তাহলে কিভাবে ওদের সাথে পেরে উঠবে তুমি? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না মাহি, আমার প্রতি বিশ্বাস আছে তো তোমার। আমি কি কখনো কোনো কাজে অসফল হয়ে ফিরেছি? এতেও যেইভাবেই হোক আমি কাজ শেষ করেই ফিরব। আমার কাছে মানুষ এবং ভ্যাম্পায়ার দুটো পদ্ধতি একসাথে রয়েছে, ওকে কীভাবে হেস্তন করতে হয় সেটা ভালো করেই জানি। এবার তুমি যত দ্রুত সম্ভব আমাকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করো। ওর কথার উত্তরে আর কিছু বলল না মাহি, শুধু মাথা নেড়ে সায় দিল। তারপর দুজনে উঠে দাঁড়ালো, রুম থেকে বেরিয়ে এলো বাইরে। শ্রাবণের সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আর পিছনে মাহি, তার মুখের রহস্যময় হাসি। সে মনে মনে বলতে লাগলো, আমি খুব ভালো করেই জানি শ্রাবণ, তুমি পৃথিবীতে গিয়ে ওই মানুষের সাথে কখনোই একা লড়াই করতে পারবে না, ওইখানে মৃত্যু হবে তোমার। আর আমি তো এটাই চাই, তুমি মরে গেলে এই সকল শক্তির অধিকারী হব আমি, পুরো রাজ্যে রাজত্ব করবে একা। আর তাছাড়া 3 মাস পর তো জিনদের মায়াজাল আপনা আপনি শেষ হয়ে যাবে, তখন পুরো ভ্যাম্পায়ার সৈন্য নিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ব। এর মাঝে তুমি না মরলে আমি নিজের হাতে তোমাকে মেরে ফেলবো। কথাগুলো মনে মনে ভেবেই মুখে ক্রোশে হাসি ফুটে উঠল মাহির। সে শ্রাবণের কাছে এগিয়ে এসে বলল, শ্রাবণ, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পৃথিবীতে যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। আর হ্যাঁ, যতই বিপদে পড়ো না কেন, ভুল করেও নিজের দিকে আঘাত করবে না, কারণ ওইখানে যদি তুমি নিজেকেই নিজে আঘাত করো বা আত্মহত্যা করো, তাহলে পুরো ভ্যাম্পায়ার রাজ্যের সবাই শেষ হয়ে যাবে, সেটা জানো তো?
ওর কথার উত্তরে মাথা নেড়ে সায় দিয়ে শ্রাবণ বলল, আমি সব কিছুই জানি, আমাকে বোঝাতে হবে না। ওখানে কোনো মানুষ যদি তোমাকে হত্যা করে ফেলে তাতে ভ্যাম্পায়ার রাজ্যের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যদি নিজের ইচ্ছায় নিজেকে শেষ করি তবে ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংস হয়ে যাবে, যেটা আমি কখনোই করব না। কারণ আমি ওখানে যাচ্ছি আরও শক্তিশালী হওয়ার জন্য, নিজেকে শেষ করার জন্য নয়, বা ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংস করার জন্য নয়। তুমি নিশ্চিন্তে থাকো, আমি শীঘ্রই ওই চাঁদনিকে সাথে নিয়ে ফিরে আসবো, তারপর ওকে মেরে হয়ে উঠবো আরও বেশি শক্তিশালী। ওর কথার উত্তরে মাহি আর কিছু বলল না। তারপর ওকে পৃথিবীতে পৌঁছানোর জন্য নিজের জাদু শক্তি দ্বারায় একটি গোল তৈরি করলো, যার মাঝে শ্রাবণ ঢুকে সেই হাওয়ায় ভেসে ভ্যাম্পায়ার রাজ্য থেকে বাইরে বেরিয়ে এলো। শ্রাবণকে পাঠিয়ে দিতে মাহির মুখে ফুটে উঠল রহস্যময় হাসি। ও চোখের আড়াল হয়ে যেতেই সে মনে মনে বলে উঠল, এটাই তোমার শেষ যাওয়া হবে শ্রাবণ, আর কখনোই ফিরে আসতে পারবে না। তোমার মাঝে আমার জন্য সত্যিকারের ভালোবাসা থাকলেও আমার মাঝে ভালোবাসার কোনো অস্তিত্বও নেই, কারণ আমি একজন ভ্যাম্পায়ার, কোনো মানুষ নই। তোমার মাঝে যে দুইজন সত্যতার অধিকার রয়েছে, মানুষ এবং ভ্যাম্পায়ার, আমার মাঝে তেমনটা নেই। তাই আমার মাঝে ভালোবাসা নামও কোনো স্থান নেই। আমি শুধু চিনি মানুষের রক্ত। মানুষকে শেষ করে তাদের রক্ত পান করে নিজেকে শক্তিশালী করাই আমার কাজ। যেমন তোমাকেও শেষ করব আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায়। কথাগুলো ভেবেই বিকট শব্দে হাসতে থাকে মাহি। ওর হাসিতে কেঁপে ওঠে পুরো ভ্যাম্পায়ার রাজ্য। তারপরে নিজের ভয়ঙ্কর রূপ নিয়ে ছুটে যায় সিংহাসনের দিকে। ওকে জীবিত অবস্থায় এগিয়ে আসতে দেখে সকল ভ্যাম্পায়ার আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। তার মাঝে ওর ভেতর শ্রাবণের শক্তি দেখেও বেশি অবাক হয়ে যায় সবাই। মাহি সোজা গিয়ে সিংহাসনের উপরে বসে। তারপর নিজের রাজত্ব কায়েম করার জন্য সকলের মাঝে নিজের শক্তির বর্ণনা দিতে থাকে আর প্ল্যান করতে থাকে পৃথিবীতে যাওয়ার পর কি করবে সেই সব নিয়ে। গভীর রাত, পুরো বাসার সবাই ঘুমে বিভোর হয়ে আছে, কিন্তু চাঁদনির চোখে কোনো ঘুম নেই। সে চুপচাপ বসে থেকে চিন্তা করতেই যাচ্ছে শ্রাবণকে ফিরে আসার বিষয়টা নিয়ে। সত্যিই কি তবে সে ফিরে আসছে ওর জীবনটা আবার তছনছ করে দেওয়ার জন্য, ওকে দ্বিতীয়বারের মতো হত্যা করার চেষ্টা করার জন্য? এসব কথা ভেবেই যেন বারবার ঘেমে একাকার হয়ে যাচ্ছে সে। তখনই হঠাৎ করে রুমের লাইট জ্বলতে এবং নিভতে শুরু করলো। চাঁদনির আর বুঝতে বাকি রইল না জিনের আসছে। সে এবার শান্ত হয়ে উঠে দাঁড়ালো, সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা এসেছেন, দয়া করে আমাকে সাহায্য করুন। শ্রাবণ যেটা বলেছিল সেটা কি সত্যি? সত্যি কি ওই ভ্যাম্পায়ার শ্রাবণ আবারও ফিরে আসছে আমার জীবনটা তছনছ করে দিতে? এখন কি করব আমি? আর তার হাত থেকে সবাইকে এবং নিজেকে কিভাবে বাঁচাবো? ও তো 3 মাসের আগে এখানে আসার কথা ছিল না, তাহলে কিভাবে সম্ভব হচ্ছে ও ফিরে আসার? দয়া করে আপনারা আমার প্রশ্নের উত্তর দিন। আমি এইসব ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি। ওর প্রশ্নের উত্তরে সামনে অদৃশ্য মানব কিছু ছায়ামূর্তি, যাদের অভয়গুলো কিছুটা বোঝা গেলেও শরীরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। তারা মৃদু গলায় সালামের উত্তর নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি চিন্তা করো না, ও আসছে, এতে তোমার ক্ষতি নয়, বরং ভালোই হবে। তোমার কাজটা অনেকটা এগিয়ে দিচ্ছে সে, তবে কাজটা ততটাও সহজ নয়। নিজেকে প্রস্তুত করো, এবার তার মতো তোমাকেও অভিনয় করতে হবে, তোমাকেও ভালোবাসার ফাঁদে ফেলে শেষ করতে হবে। কারণ তুমি যদি তাকে নিজের হাতে হত্যা করো তাহলে শুধু সে মারা যাবে, কিন্তু ভ্যাম্পায়ার রাজ্যের সকল ভ্যাম্পায়াররা হয়ে উঠবে আরও বেশি শক্তিশালী। তারা তখন অনায়াসে এসে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে আর সকল মানুষের রক্ত শেষ করবে। তাই ওদেরকে শেষ করতে হলে একটাই উপায় আছে, আর সেটা হলো ভ্যাম্পায়ার শ্রাবণকে বাধ্য করতে হবে নিজেকে নিজেই হত্যা করার। কারণ সে যতক্ষণ না নিজের ইচ্ছায় আত্মহত্যা করবে ততক্ষণ ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংস হবে না। ওনাদের কথাই যেন কোনো কিছুই বুঝতে পারল না চাঁদনি। সে বেশ অবাক হয়ে যায়, কিছুক্ষণ চুপ থেকে বোঝার চেষ্টা করলো কথাগুলো, কিন্তু কিছু না বুঝতে পেরে সে আবার প্রশ্ন করে ওঠে, আপনাদের কথা আমি ঠিক করে বুঝতে পারছি না, সে কেন নিজেকে নিজে হত্যা করতে যাবে? আর তাছাড়াও সে যখন পৃথিবীতে আসছে অবশ্যই আগের মতো শক্তিশালী হয়ে আসছে, তাহলে আমাকে নিয়ে যেতে তো তার 1 মিনিটও সময় লাগবে না, বা আমাকে শেষ করতেও সময় লাগবে না। আমি তার সাথে
অভিনয় করব কিভাবে, তাকে আটকাতে পারবো। আর তাছাড়া আমার পক্ষে সম্ভব না তার মতো ভালোবাসে অভিনয় করা। আমি তো তাকে সত্যি ভালোবেসেছিলাম। ওর কথার উত্তরে মৃদু হাসে ছায়ামূর্তিগুলো। তারপর বলে ওঠে, সে পৃথিবীতে ফিরে আসছে ঠিকই, তবে কোনো ভ্যাম্পায়ার রূপে নয়, বরং সাধারণ একটি মানুষের রূপে। তবে সাধারণ মানুষ হলেও তার মাঝে রয়েছে ভ্যাম্পায়ারের ভয়ঙ্কর শক্তি, যেটা জাদু শক্তি না হলেও শারীরিক শক্তি। তার সাথে শক্তি ও বুদ্ধিতে কেউ পেরে উঠবে না, তাই তার সাথে ভালোবাসার বুদ্ধিতে লড়াই করতে হবে। আর সেটা একমাত্র তুমিই করবে। নিজেকে তৈরি করো। যে লোকটি তোমাকে ঠকিয়েছে, তোমার বাবা এবং দাদিকে খুন করেছে, তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে নিজেকে প্রস্তুত করো। তোমার সাথে হবে তোমার শ্রাবণ, যে তোমাকে সত্যিকারে ভালোবাসে, আর তুমিও তার সাথে হয়ে যাও। দুজন মিলে লড়াই করবে, অবশ্যই তার সাথে জিততে পারবে। ওনাদের কথার উত্তরে চাঁদনি তেমন কিছু বুঝতে না পারলেও কিছুটা মাথায় ঢুকেছে, বেশিরভাগ যেন মাথার উপর দিয়ে চলে গেল। তাই সে চুপ থেকে আবারও কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। তখনই তার সামনে থাকা ছায়া মুক্তিগুলো বলে উঠল, আমরা এখন চলে যাচ্ছি, আর আসবো না, কারণ ভ্যাম্পায়ার কিং শ্রাবণ পৃথিবীতে চলে এসেছে। কাল পশু হয়তো তোমার সামনে এসে দাঁড়াবে সে। নিজেকে প্রস্তুত করো। আর একটা কথা মনে রেখো, ওকে হারাতে হলে শুধুমাত্র ভালোবাসার অস্ত্র দিয়ে হারাতে পারবে, অন্য কোনো অস্ত্র কাজ হবে না। ও যখন এখন পুরোপুরি মানুষ রূপে ফিরে এসেছে, তাই ওর দুর্বলতাও হবে তোমার ভালোবাসা, যেটা ওকে আঘাত করতে পারবে, সেটা ওকে শেষ করতে পারবে। তাই নিজেকে শক্ত করো আর প্রস্তুত করো ভালোবাসার অস্ত্র দিয়ে ওর সামনে যুদ্ধ করার। আমরা এখন আসি। কথাটা বলেই হাওয়ায় মিলিয়ে গেল তারা। রুমটা পুরোপুরি হালকা হয়ে গেল সাথে সাথে। ওনার চলে যেতেই চাঁদনি ধপ করে বিছানার উপর বসে পড়ল। দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। গড়িয়ে পড়লো চাঁদনির। সে কিছুতে নিজেকে বোঝাতে পারছে না যে শ্রাবণের সাথে ভালোবাসার অভিনয় করবে। সে কি পারবে এটা করতে? কিন্তু তাকে পারতেই হবে, নইলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। শ্রাবণ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শুধু বিশ্বাসঘাতকতাই নয়, তাকে মারার চেষ্টাও করেছে, বরং তার দাদি এবং বাবাকেও খুন করেছে। তাই তাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। চাঁদনি নিজের চোখের জল মুছে নিল, নিজের ভেতর থেকে শক্ত করলো, যেভাবেই হোক ওকে শেষ করবেই সে। ভোর 4:15। উড়তে উড়তে এসে শ্রাবণী বেগমের ছাদের উপর নামলো ভ্যাম্পায়ার শ্রাবণ। ওর ছাদের উপর পা রাখতেই ওকে ঘিরে থাকা গোলাকারটা অদৃশ্য হয়ে যায়। সেখানে নেমে বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়ে শ্রাবণ, তাই চুপচাপ সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ে। কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এইদিকে ওইদিকে চোখ বলে ভালো করে দেখে নেয়, কিন্তু না, এখানে নিজেকে বড্ড বেশি ক্লান্ত লাগছে তার। সে বুঝতে পারে পুরোপুরি সাধারণ মানুষের রূপনীত হওয়ার কারণে হয়তো তার শরীরে এত ক্লান্ত ভর করছে। তাই নিজেকে কিছুটা শান্ত করে সোজা গিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে ছাদের উপর ক্লান্ত হয়ে বসে পড়ে, চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। কিছুক্ষণের মাঝেই ঘুমের দেশে পাড়ি জমায় সে। মাই পুরো ভ্যাম্পায়ার রাজত্ব পেয়ে যেন উল্লাসে হয়ে উঠেছে। এত বেশি শক্তির কারণে নিজের খুশি যেন উপচে পড়ছে তার। সে পাগলের মতো পুরো ভ্যাম্পায়ার রাজ্যে ঘুরে বেড়াচ্ছে আর নিজের শক্তি দিয়ে কোনো না কোনো কিছু করে যাচ্ছে। এইভাবে ঘুরতে ঘুরতে একটা রুমের সামনে গিয়ে চুপ আটকে যায় তার। পুরো ভ্যাম্পায়ার রাজত্বর সকল রুম দরজা খোলা থাকলেও এই রুমটা তালা দিয়ে লাগিয়ে দেওয়া। তালাটাকে মায়াবী তালা। সে বেশ ভালো করেই জানে তালাটা শ্রাবণ লাগিয়েছে। সে বুঝতে পারে এখানে নিশ্চয়ই এমন কিছু আছে যা শ্রাবণ লুকিয়ে রাখতে চায় সকল ভ্যাম্পায়ারদের থেকে। সে আর দেরি না করে নিজের শক্তি খাটিয়ে তালাটা খুলে ফেলে। তারপর রুমের মাঝে প্রবেশ করে দেখে পুরো রুমটাই ঘুটঘুটে অন্ধকার। সে নিজের চোখ বন্ধ করে জাদু শক্তি দ্বারা রুমটা আলোকিত করে তোলে। তখনই সে দেখতে পায় সামনে ভাসমান একটি বই, যেটা রুমের ঠিক মাঝখানে হাওয়ায় ভেসে আসছে। বইটার দিকে চোখ পড়তেই যেন চোখ দুটো কিচকিচ করে ওঠে মাহির, কারণ সে এই বইয়ের সম্পর্কে জানে। এই বইটা শুধুমাত্র ভ্যাম্পায়ার রাজাদের কাছেই থাকে। এতে এমন কিছু কথা আছে যেটার মধ্যে অনেক কিছু করা সম্ভব। ভ্যাম্পায়ারদের সকল শক্তির উদ্দেশ্য রয়েছে এই বইতে, আর রাজার জন্য রয়েছে বিশেষ কিছু বার্তা। মাহি আর এক মুহূর্তে দেরি না করে
ছুটে যায় বইটি ধরার জন্য, কিন্তু যখনই সে বইটার দিকে হাত বাড়ায় তখনই ওর থেকে বইটা দূরে সরে চলে যায়। এইভাবে বহুবার চেষ্টা করার পরেও বইটাকে স্পষ্ট করতে পারে না সে। এতে অসম্ভব বিরক্ত হয় সে, তাই নিজের জাদুশক্তি প্রয়োগ করে বইটা ধরার জন্য, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। কোনোভাবে বইটির আয়ত্তে আনতে পারে না। রাগের জোরে চিৎকার করে ওঠে সে। বইটাকে ধরতে না পেরে যেন নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে ইচ্ছা করছে তার। এই মুহূর্তে ভয়ঙ্করভাবে রেগে আসে সে। তখনই তার সামনে একটি অদ্ভুত ঘটনা ঘটে। বইটি আপনা আপনি তার কাছাকাছি চলে আসে, কিন্তু তার হাতের নাগালে আসে না। তারপর আপনা আপনি বইয়ের কিছু পৃষ্ঠা উল্টে একটি পৃষ্ঠায় আটকে যায়। সেখানে কিছু কথা লেখা আছে। মাহি আর দেরি না করে সেটা পড়ার জন্য মনোযোগ দিয়ে সেই দিকে তাকায়। দেখে সেখানে লেখা আছে, কোনো ভ্যাম্পায়ার এবং মানুষের মিলন যখন কোনো বাচ্চা জন্ম নেয়, সে হয় সবচাইতে শক্তিশালী ভ্যাম্পায়ার। তার মাঝে মানুষ এবং ভ্যাম্পায়ার দুজনেই শক্তি থাকে। সেই ক্ষেত্রে সে হয়ে উঠবে ভ্যাম্পায়ার রাজ্যের রাজা এবং সর্বশক্তিমান ভ্যাম্পায়ার। কিন্তু সে যদি কখনো নিজের শক্তি নিজের ইচ্ছায় ত্যাগ করে মানুষের পৃথিবীতে প্রবেশ করে, তাহলে তার তিনটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হলো, সে মানুষের দুনিয়ায় সাধারণ মানুষ রূপে নামলেও মানুষের মতো তার শরীরও ক্লান্ত, গরম, ঠান্ডা, ক্ষুধা ইত্যাদি লাগবে। দ্বিতীয় সমস্যা হবে, তার মাঝে ছড়িয়ে পড়বে আবেগ, দুঃখ, খুশি, যন্ত্রণা, কষ্ট, ভালোবাসা ইত্যাদি। তৃতীয় সমস্যা হলো, সে যদি একবার পৃথিবীতে কোনো মানবের প্রেমে পড়ে, মন থেকে তাকে ভালোবেসে ফেলে, তাহলে সেই মানব হবে তার মৃত্যু, পুরো ভ্যাম্পায়ার রাজ্যের ধ্বংসের কারণ। আর সেটাই ভবিতব্যম। তাই কোনো ভ্যাম্পায়ার কিং যেন কখনোই নিজের শক্তির ইচ্ছাকৃত ত্যাগ না করে এবং সাধারণ মানবের রূপান্তরিত হয়ে পৃথিবীতে না যায়। এমন হলে ভ্যাম্পায়ারদের ধ্বংস অনিবার্য। এইটুকু পড়তেই বইটি আবারও আপনা আপনি বন্ধ হয়ে ওর থেকে দূরে চলে যায়। এইটুকু পড়তেই যেন ভীষণ রকম ঘাবড়ে যায় মাহি। সে ভয়ে আতঙ্কে উল্লাস হয়ে ওঠে। দ্রুত সেই রুম থেকে বেরিয়ে পাগলের মতো ছুটতে থাকে এই দিক থেকে ওই দিক। যেভাবেই হোক শ্রাবণকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। সে কোনোভাবেই ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংস হতে দিতে পারে না। বইটি তাকে কী বলতে চেয়েছে সেটা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। বইটি যে তাকে সতর্ক করতে চেয়েছে এটা আর বুঝতে বাকি নেই। সে যেভাবেই হোক শ্রাবণকে আটকাতে চায়, আবার ফিরে আনতে চায় ভ্যাম্পায়ার রাজ্যে। প্রয়োজনে সে নিজের শক্তিও ওকে ফিরিয়ে দেবে, তবুও এই অঘটন হতে দেওয়া যাবে না। মাহি একটা রুমে গিয়ে মাঝখানে একটি বৃত্ত এঁকে সেখানে আসন পেতে বসে চোখ বন্ধ করে শ্রাবণকে স্মরণ করার চেষ্টা করে। ভ্যাম্পায়ারদের এমন একটি শক্তি আছে যে তারা একে অপরের দূর থেকেও স্মরণ করতে ডাকতে পারে। মাহিও সে একই কাজটাই করলো, কিন্তু হাজারবার ডাকার পরেও শ্রাবণের কোনো উত্তর পেল না সে। তবে কি তার কথা পৌঁছাচ্ছে না? সে কি তবে পুরোপুরি সাধারণ মানুষের রূপান্তরিত হয়ে গেছে? কথাটি ভাবতেই যেন বুকের মাঝে কেঁপে উঠল মাহি। যেভাবেই হোক শ্রাবণকে ফেরাতে হবে, নইলে যে তার মৃত্যু অনিবার্য। মাহি বেশ ভালো করেই জানে শ্রাবণ যদি পৃথিবীতে গিয়ে থাকে আর ওই বইয়ের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সে চাঁদনির প্রেমে পড়ে যাবে, আর সেটাই হবে পুরো ভ্যাম্পায়ার রাজ্যের ধ্বংসের কারণ। তাই সে উঠে দাঁড়ালো। আর এইভাবে বসে স্মরণ করলে হবে না, সে ছুটে গেল বাইরে। যেভাবে হোক তাকে ওই পৃথিবীতে যেতেই হবে এবং শ্রাবণকে ফিরে আনতেই হবে। ওরে জঙ্গলের কাছে পৌঁছাতেই কারেন্টের শর্ট খাওয়ার মতো ছিটকে পড়লো আবারও ভ্যাম্পায়ার রাজ্যের ভেতর। কোনোভাবেই সেখান থেকে বের হতে পারল না সে। এবার সে কি করবে? সে তো আর শ্রাবণের মতো নিজের শক্তি ত্যাগ করে বাইরে বের হতে পারবে না, কারণ সে শুধুমাত্র একজন ভ্যাম্পায়ার। কোনো মানুষের শক্তি নেই তার মাঝে। সে বুঝতে পারল শক্তির লোভে নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছি। সকাল 6:50। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাইরে বের হয়েছে চাঁদনি। দেখে সবাই যার যার রুমে ঘুমিয়ে আছে, এখন অবধি কেউ ওঠেনি। তাই সে মৃদু পায়ে হেঁটে বাসা থেকে বাইরে বের হয়ে আসে। কেন জানি বাইরে ইচ্ছা করছে বাইরে গিয়ে ঘুরে আসতে, তাই মনটা যেন ভীষণভাবে টানছে। তাই সে দেরি না করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, এগিয়ে যায় ফুল বাগানের দিকে। সকালের ফুলগুলো যেন আরও বেশি সতেজ সুন্দর লাগছে দেখতে। ফুলের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি। চাঁদনির মুগ্ন নয়নে তাকিয়ে আছে সেই দিকে। আজ যেন
অন্যরকম এক ভালো লাগা কাজ করছে তার মাঝে। রাতের সকল ভীতু, সকল ভয়, সকল দুশ্চিন্তা যেন মাথার মধ্যে থেকে আপনা আপনি ঝরে গেছে। তার তার নিজেকে বড্ড বেশি ফ্রেশ মনে হচ্ছে। এইভাবে বাগানে এসে সে যখন প্রজাপতি এবং ফুলের বাগান দেখতে ব্যস্ত, তখনই হঠাৎ ঘুম ভেঙে যায় শ্রাবণের। সে তাকিয়ে দেখে সে যে ছাদের উপর ঘুমিয়ে পড়েছিল, কেন জানি তার মনের মধ্যে একটি অজানা ভালো লাগা কাজ করে। সে দ্রুত উঠে দাঁড়ায়। মানুষের মতো আড়মোড়া ভেঙে নিচের দিকে তাকাতেই দেখে অপরূপ সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে নিচে। মুখে তার মন পাগল করার মতো মিষ্টি হাসি। তার রূপ যেন এক নজরে মুগ্ধ করে দেয় শ্রাবণকে। তার এইটুকু চিনতে ভুল হয় না তাকে, এটা যে তার প্রিয়তমা স্ত্রী চাঁদনি। সেই চিরচেনা হাসি তার মুখ, সে যেন খুব করে টানছে তাকে। অতীতের সব ভুলে যেন নতুন করে প্রেমে পড়ে যায় শ্রাবণ। মনের মাঝে এক মাতাল হাওয়া দোলা দিয়ে যায় তাকে। সে চাঁদনিকে হাত বাড়িয়ে ডাকতে যাবে, তখন একটি ছেলে এসে দাঁড়ায় তার পাশে। ছেলেটার চেহারা দেখতে পায় না শ্রাবণ, তবে কেন যেন তাকে ওর পাশে এসে দাঁড়াতে দেখে ভীষণ রকম রাগ হয়ে যায় ওর। মানুষ শ্রাবণকে চাঁদনির পাশে দাঁড়িয়ে থাকতে দেখেই যেন রাগে শরীরটা জ্বলে উঠল ভ্যাম্পায়ার শ্রাবণের। তার এই মুহূর্তে ইচ্ছা করছে ভ্যাম্পায়ার রূপ নিয়ে উড়ে গিয়ে ওর উপর রক্ত শুষে ওকে মেরে ফেলতে, কিন্তু সে এখন চাইলেও এটা করতে পারবে না। তাই চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলো আর ভাবতে লাগলো এই ছেলেটার মুখ দেখবে কিভাবে। তখনই সে দেখলো মানুষ শ্রাবণ চাঁদনির কাছে এগিয়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, এত সকাল সকাল বাগানে কি করছো তুমি? আর আমি তোমাকে তোমার রুমও পুরো বাড়ি খুঁজে অস্থির, আমাকে বলে আসতে পারো নি? ওর কথার উত্তরে চাঁদনি মৃদু হেসে ওর দিকে তাকালো, তারপর বলল, দুঃখিত, আপনাকে বলে আসা আমার উচিত ছিল, সেটা জানতাম না। যাই হোক, আপনি এখানে কি করছেন? কি আর করব, আমার প্রেমিকা আমাকে ছেড়ে এখানে চলে এসেছে, তাই আমিও তাকে খুঁজতে খুঁজতে এখানেই ফিরে এলাম। তবে একটা কথা মানতেই হবে, সকাল সকাল এই ফুলগুলোর সৌন্দর্য মুগ্ধ করার মতো, যদিও চাঁদের আলোর কাছে এই সৌন্দর্য কিছুই নয়। ওর কথার উত্তরে বেশ লজ্জা পেল চাঁদনি। সে অন্যদিকে লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। লজ্জা মাখা মুখটা দেখে মানুষ শ্রাবণ খলখলে হেসে উঠল। ওদের কথাবার্তা শুনে এবং আচরণ দেখে ভ্যাম্পায়ার শ্রাবণের শরীর যেন আগুন মতো জ্বলে উঠছে রাগে। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। দাঁত কিরমির করে হাতের মুঠ শক্ত করে দাঁড়িয়ে রইল সে। এই মুহূর্তে ইচ্ছা করছে ছুটে গিয়ে চাঁদনিকে তুলে নিয়ে এখান থেকে চলে যেতে। কত বড় সাহস ওই ছেলের! ওর সামনে কিনা চাঁদনিকে এইসব কথা বলে, আর সেও চুপচাপ কথাগুলো শুনে আর হাসছে। তখনই চাঁদনি বলে ওঠে, শ্রাবণ, আপনাকে একটা কথা বলবো বলবো বলে বলা হয়নি, তবে আজ ভীষণ বলতে ইচ্ছা করছে। আসলে এই ফুলগুলোর সৌন্দর্য এতটাই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে মনে, যে মনের কথা না বলে থাকতেই পারছে না। আপনি কি শুনতে চান সেই কথা? ওর কথার উত্তরে মানব শ্রাবণ যেন অবাক হয়ে গেল। সে চোখ বড় বড় করে উত্তেজিত কণ্ঠে লাফিয়ে বলে উঠল, অবশ্যই শুনবো, বলো কি বলতে চাও। আমি তোমার কথা শোনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আসি। ওর কথার উত্তরে চাঁদনি লজ্জায় লাল হয়ে যায়। ওর লজ্জা মাখা মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে ভ্যাম্পায়ার শ্রাবণ ছাদের উপর থেকে। যেন রাগে ফুঁসছে সে, হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। তখনই চাঁদনি লজ্জা মাখা মুখ করে বলেই ওঠে, সত্যি বলতে শ্রাবণ, প্রথম যেদিন আপনাকে দেখেছি তখন থেকে আমার আপনার ভালো লাগে, কিন্তু কি বলবো বলুন, আমি তো বিবাহিত, আমার তো একজনের সাথে আগে বিয়ে হয়ে গেছে, তাই চাইতেও আপনাকে এই কথা জানাতে পারিনি, সবসময় এড়িয়ে চলেছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার নিজেকে পরিবর্তন করা উচিত। ওই নরপিশাচটার জন্য অপেক্ষা করা উচিত নয়। সে তো আমাকে ঠকিয়েছে, শুধু ঠকিয়েছে বললে ভুল হবে, সে তো আমার বাবা এবং দাদিকেও খুন করেছে। তাই তাকে আর আমি কখনোই নিজের জীবনে চাই না। আমি আপনার সাথে বিয়ে করে সারা জীবন সংসার করতে চাই। আপনি কি আমায় বিয়ে করবেন? নিজের ভালোবাসায় রাঙিয়ে দেবেন আমার জীবনটা? ওর কথা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না শ্রাবণ। সে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে ওর দিকে, চিন্তা করে সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি। তারপর কোনো কিছু না বলেই এগিয়ে যায় ফুলের বাগানের কাছে। সেখান থেকে বড় দেখে একটি তাজা লাল গোলাপ তুলে নিয়ে আসে। তারপর মাটিতে হাঁটু গেড়ে বসে ফুলটি চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলে, তুমি কি আমার সারা জীবনের সাথী হবে? কথা দিচ্ছি
কখনো কষ্ট দেব না তোমাকে, সারা জীবন নিজের বুকে নিয়ে আগলে রাখবো, সকল রকম বিপদে আপদে হাত থেকে রক্ষা করব। কখনো কোনো আঁচড় লাগতে দেব না তোমার গায়ে, সব রকমের বিপদে তোমার সামনে দাঁড়িয়ে মোকাবেলা করব। আমি তোমাকে ভালোবাসি চাঁদের আলো, তোমাকে বিয়ে করে সারা জীবন তোমাকে নিজের করে রাখতে চাই। তুমি কি আমার হবে? এই মুহূর্তে থেকে নিজেকে আর বাধায় আবদ্ধ করবে। লাভ ইউ চাঁদনি, আই লাভ ইউ সো চাঁদনি। ওর কথার উত্তরে চাঁদনি কান্না করে দেয়। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকে অঝরে ধারায় অশ্রু। সেও শ্রাবণের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর নিজের মুখ দুইটা চেপে ধরে কিছুক্ষণ ফুপিয়ে কান্না করে। তারপর ওর হাত থেকে ফুলটি নিজের হাতে নেয়। কান্না করতে করতে বলে, আমিও সারা জীবন আপনার হয়ে থাকতে চাই, আপনাকে নিজের জীবন সঙ্গী বানাতে চাই। আমিও আপনাকে ভালোবাসি শ্রাবণ, আজ থেকে নিজেকে আপনার ভালোবাসার বাধায় আবদ্ধ করে নিলাম। প্লিজ কখনো ছেড়ে যাবেন না, ধোকা দিবেন না ওই পিশাচটার মতো। ওদের এই সকল কিছুই ছাদের উপর থেকে দেখছে ভ্যাম্পায়ার শ্রাবণ। সেই মুহূর্তে যেন রাগটা ধৈর্যের বাইরে চলে যায় তার। সে আর নিজেকে কন্ট্রোল করতে রাখতে পারে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে সজোরে আঘাত করে ছাদের দেওয়ালে। সাথে সাথে হাত কেটে রক্ত পড়তে থাকে সেখান থেকে, কিন্তু মুখে কিছুই বলে না। অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের। ওইদিকে বাগান থেকে ওর অবস্থা দেখে চাঁদনি মনে মনে বলে, এখন কেন গলা কাটার মুরগির মতো ছটফট করছেন শ্রাবণ? এখন কেন এতটা কষ্ট হচ্ছে আপনার আমাকে অন্য কারোর সাথে দেখে? আপনি আমাকে কিভাবে ধোঁকা দিয়েছেন সেই সব কি ভুলে গেছেন? তার প্রত্যেকটি প্রতিশোধ নেব আমি আপনার থেকে। আপনাকে হারে হারে বুঝিয়ে দেব যখন কোনো ভালোবাসার মানুষকে ধোঁকা দেয় তখন কতটা কষ্ট হয়। আপনি শুধু আমাকে ধোঁকা দিয়ে সক্ষম হননি, সেই সাথে আমার বাবা এবং দাদিকেও খুন করেছেন। আপনি একজন খুনি। আমার ভালোবাসা অবিশ্বাসকেও গলা টিপে হত্যা করেছেন। আমাকেও তো মারতে গিয়েছিলেন। তাহলে আজ কেন ছটফট করছেন এইভাবে? আপনাকে আরও কষ্ট দেব আমি, কষ্ট দিয়ে দিয়ে তিলে তিলে শেষ করব। আমি ভালো করেই জানি আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন। জেনারা আমাকে সব কিছু বলে গেছে। আপনি যে ছাদের উপর এসে নেমেছেন সেটা আমি অনেক আগে থেকেই জানি। আপনাকে জ্বালানোর জন্যই তো এত কিছু করতে হচ্ছে। তবে আমি মন থেকে বলছি, আমি আপনাকে ঘৃণা করি। কখনো আপনাকে আমার জীবনের আর কোনো জায়গায় আসতে দেব না। আপনি আমার জীবন থেকে তখনই সরে গেছেন যখন নিজের হাতে আমাকে খুন করতে যাচ্ছিলেন। আজ থেকে আপনার সবচেয়ে বড় শত্রু আমি। আপনাকে এবং আপনার পুরো ভ্যাম্পায়ার রাজ্যকে শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না। কথাগুলো বলেই রাগে ফুলতে লাগলো চাঁদনি। তারপর মানুষ শ্রাবণের দিকে তাকিয়ে বলে, চলুন এখানে ভিতরে যাওয়া যাক, বাইরে আর ভালো লাগছে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই যাব চাঁদনি। আর তাছাড়া এই গুড নিউজটা তো আম্মুকে জানাতে হবে। আমি তোমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করতে চাই, নিজের বউ করে কাছে পেতে চাই, ভালোবাসে রাঙিয়ে দিতে চাই তোমার। ওর কথার উত্তরে চাঁদনি লজ্জায় রাঙিয়ে মুখ করলো। এতে যেন ভ্যাম্পায়ার শ্রাবণ আর বেশি রাগে বেড়ে গেল। এই মুহূর্তে ইচ্ছা করছে ওই ছেলেকে এখনই হত্যা করে ফেলতে, কিন্তু সে সেটা পারছে না। তাই সেখানে দাঁড়িয়ে দাঁত কিরমির করে যেতে লাগলো। তারপর শ্রাবণের সাথে বাসার মধ্যে ঢুকে গেল চাঁদনি। বাসায় ঢুকে চাঁদনি বলল, আপনি আন্টির কাছে যান, আমি একটু ওয়াশরুমে যাব। কথাটি বলেই সে ওখান থেকে সরে সবার চোখে লুকিয়ে ছাদের উপর চলে গেল। সে এখন কথা বলতে চায় ভ্যাম্পায়ার শ্রাবণের সাথে, জানতে চায় তার বিষয়ে। যেইভাবে হোক তাকে শেষ করার সব প্ল্যান ঠিক করে ফেলবে সে। গোটে গোটে পায়ে ছাদের উপর পৌঁছে পুরো ছাদের চোখ ভুলিয়ে নিল চাঁদনি। কিন্তু আশ্চর্যজনকভাবে ছাদে একদম খালি, এখানে কেউ নেই। তাহলে শ্রাবণ যে এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল সে কোথায় গেল? তবে কি সে এখনও ভ্যাম্পায়ার শক্তি নিয়ে এসেছে? ব্যাপারটা ভাবতেই বুকের মাঝে কেঁপে উঠল চাঁদনি। অজানা আতঙ্কেই শিউরে উঠল সে। তখন পেছনে কারো উপস্থিতি টের পেয়ে পেছন থেকে ঘুরে দাঁড়ালো। শ্রাবণ ছাদের এক পাশেই দাঁড়িয়েছিল। এবার ওর পাশে এসে দাঁড়ালো। ওকে দেখা মাত্রই ভয়ে দুপা পিছিয়ে দাঁড়ালো চাঁদনি। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এখন এখানে? ওর প্রশ্নের কোনো উত্তর দিল না শ্রাবণ। সে ঘোর গালা দৃষ্টিতে চাঁদনির পা থেকে মাথা পর্যন্ত এক নজরে দেখতে লাগলো। তারপর গুটি গুটি পায়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ওর কাছে। ওকে এগিয়ে আসতে দেখে ভয়ে পিছাতে লাগলো চাঁদনি। পিছাতে পিছাতে ছাদের একদম কন্যায় চলে গেল সে।
তারপর পিছন দিকে পড়ে যেতে নেবে তখনই ওর হাত টেনে ধরে হ্যাসকার টানে নিজের সাথে মিশিয়ে নিল শ্রাবণ। এতটা শক্ত করে ওর কোমর জোরে ধরল যে কোমরে বেশ ব্যথা পেতে লাগলো চাঁদনি। সে নিজের সমস্ত শক্তি দিয়ে ছটফট করতে লাগলো ওর হাতের বাঁধন থেকে ছাড়ার জন্য, কিন্তু কিছুতে পেরে উঠল না। শেষে বিরক্ত হয়ে হার মেনে নিল সে। তারপর শ্রাবণের চোখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আবার কেন এসেছেন আপনি আমাকে নতুন করে খুন করতে? আর কতবার মারবেন আমায়? শরীরটা বেঁচে থাকলেও মনটাকে তো অনেক আগেই মেরে ফেলেছেন আপনি। এখন তো শুধু দেহটা পৃথিবীতে বুকে অস্তিত্ব হিসেবে রয়েছে, সেটাও কি শেষ করে দিতে এসেছেন? তাইলে দেরি করছেন কেন? এখনই মেরে ফেলুন, আমি তো আপনার কাছেই আছি। ওর কথার উত্তরে শ্রাবণ এবার কিছু বলল না। সে এক নজরে অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওর দিকে। এবার চাঁদনি বেশ ভয় পেতে লাগলো, কিন্তু ভয় করলে চলবে না, তার নিজেকে শক্ত করে বুদ্ধি করে কাজ করতে হবে। তাই সে দু চোখে পানি ছেড়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার ভীষণ ব্যথা লাগছে। আপনি মানুষ নন, আপনি তো একটা জানোয়ার, তাই মানুষের ব্যথা বুঝতে পারবেন না। কথাটি বলেই কাঁদতে শুরু করলো সে। এবার তার কান্না দেখে মুহূর্তে যেন শ্রাবণ মনের সকল রাগ দূর হয়ে গেল। সেই সাথে মায়ে পরিণত হলো মনটা। সেই সাথে সাথে চাঁদনিকে ছেড়ে দিয়ে পাগলের মতো দোগালে হাত রেখে অসহায় গলায় বলল, তুমি ঠিক আছো তো চাঁদ পাখি? কোথায় ব্যথা লেগেছে তোমার? আমাকে ক্ষমা করে দাও, বুঝতে পারিনি তুমি ব্যথা পাচ্ছ। আসলে তোমাকে ওই ছেলেটার সাথে দেখে ভীষণ রাগ হচ্ছিল আমার, তাই এইভাবে ধরেছি। কোথায় লেখেছে দেখি? কথাগুলো বলেই ওর কোমর দেখার জন্য হাত বাড়ালো শ্রাবণ। সাথে সাথে চাঁদনি ওর কাছ থেকে দূরে সরে গেল। তারপর রাগী গলায় বলল, কেন এসেছেন আপনি? ফিরে যান আমার জীবন থেকে, আপনাকে সহ্য করতে পারছি না। চলে যাবেন এখান থেকে, আপনার মুখ দেখতেও ঘৃণা হচ্ছে আমার। আপনার মতো নিকৃষ্ট লোক এই পৃথিবীতে দুইটা নেই। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা যদি কাউকে করি সেটা আপনি শ্রাবণ। আই হেট ইউ। এখান থেকে চলে যান, আর কখনো নিজের এই অপরিচয়ের মুখটা আমার চোখের সামনে নিয়ে আসবেন না। আপনি আমার বাবা এবং দাদিকে খুন করেছেন, আপনাকে কখনো ক্ষমা করব না আমি। ওর কথার উত্তরে সে এমন কিছু বলতে যাবে তখনই সে খেয়াল করে ছাদের দিকে কে উঠে আসছে। সাথে সাথে সে কিছু একটা ভেবে দ্রুত চাঁদনির সামনে থেকে ও দূরে চলে যায়। তারপর একটি পানির ট্যাঙ্কের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে, যেন তাকে না দেখা যায়। চাঁদনি সেটা দেখে আর কিছু বলল না। একটু পর মানুষ শ্রাবণ উঠে আসে ছাদে। তারপর ওর সামনে এসে দাঁড়ায়, অবাক হয়ে জিজ্ঞাসা করে, কী ব্যাপার চাঁদনি, তুমি একা একা ছাদে কী করছো? তুমি না বললে ওয়াশরুমে যাবে, তাহলে এখানে এসেছো কেন? আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তুমি কি কাঁদছিলে? চোখ দুটো লাল লাল লাগছে কেন তোমার? তার কথার উত্তরে চাঁদনি একবার পানির ট্যাঙ্কের দিকে তাকায়, আবার ওর থেকে ফিরে তাকায়। তারপর মুখে মৃদু হেসে রেখে টেনে বলে, কিছু হয়নি শ্রাবণ, মনটা কেমন যেন লাগছিল, তাই ছাদে এসেছি একটু সকালের ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য। চলুন এখন নিচে যাওয়া যাক, আর ভালো লাগছে না ছাদে। ওর কথার উত্তরে শ্রাবণ আর কিছু বলল না। মাথা নেড়ে সায় দিয়ে ওরা সেখান থেকে নিচে নেমে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তারপর দুজন মিলে একসাথে ছাদ থেকে নেমে আসলো। আসার আগে চাঁদনি ছাদের দরজাটা হালকা ভেলকে দিয়ে এলো। চাঁদনিকে নিয়ে নিচে নেমে আসতে শ্রাবণী বেগম মৃদু হেসে ওর কাছে এগিয়ে এলেন। তারপর ওকে জড়িয়ে ধরে বললেন, চাঁদনি, শ্রাবণ বলল তুমি ওকে বিয়ে করতে রাজি হয়ে গেছো। আমি তো অনেক খুশি হয়েছি। আমিও তো চাই তোমরা দুজনে বিয়ে করে নিজের সংসার শুরু করো। প্রথমে যা ভুল করেছি তা করেছি, এখন সব কিছু সংশোধন করতে চাই। আমি চাই আগামী 7 দিনের মধ্যে তোমাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলবো। তোমার কোনো আপত্তি নেই তো? ওনার কথার উত্তরে চাঁদনি কিছু বলার আগেই শ্রাবণ লাফিয়ে বলে ওঠে, কোনো আপত্তি নেই আম্মু, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আর তাছাড়া আমি আর বেশি দেরি করতে চাই না। যত দ্রুত সম্ভব চাঁদনিকে নিজের বউ বানাতে চাই, আর আমি জানি চাঁদনিও এটা চায়। ওর কথা শুনে নিচের দিকে মুখ করে বলে, আপনারা আমাকে ক্ষমা করবেন, এইভাবে এত দ্রুত বিয়ে করা সম্ভব না আমার। আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমি অলরেডি একটি বিয়ের মধ্যে আছি, আর এখনও তালাক বা ডিভোর্স হয়নি। তাহলে আমি আবার কিভাবে বিয়ের পিড়িতে বসতে পারি? তুমি এটাকে বিয়ে বলছো? ওটা তো কোনো বিয়ে নয়, সেটা ছিল একজন ভ্যাম্পায়ার, আর তুমি একজন মানুষ।
কোনো ভ্যাম্পায়ার্সের সাথে কোনো মানুষের বিয়ে হতে পারে না, তাই এই বিয়েটা আমি মানি না। তুমি আমার কথা শোনো, ওইসব চিন্তা বাদ দাও। আমি তোমাকে নতুন করে বিয়ে করাতে চাই, আর আমি হব তোমার প্রথম এবং শেষ স্বামী। বুঝতে পেরেছো? সেটা হয় না শ্রাবণ, আমরা বললেই তো আর সে বিয়েটা মিথ্যা হয়ে যায় না। আমি তো শরীয়ত নিয়ম মেনে তাকে 3 বার কবুল বলে বিয়ে করেছিলাম। আমাদের ইসলামের নীতিতে বিয়ে হয়েছিল, তাহলে কিভাবে সেই বিয়েটাকে অস্বীকার করি? আর ইসলামের নিয়ম অনুযায়ী একটি মেয়ে একটি ছেলে বিবাহিত থাকা অবস্থায় অন্য কারোর সাথে বিবাহিত বন্ধনে আবদ্ধ হতে পারবে না, তাই আমিও এটা করতে পারবো না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ে আমি আপনাকেই করব। আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করতে দিন, তারপর ঠিক সময় আপনার সাথে বিয়ে হবে আমার। আমিও চাই আপনার সাথে সারা জীবন সংসার করতে। এই সংসারটাকেই অনেকটা আপন করে নিয়েছি। আপনার ছাড়া তো আমার আর আপন বলতে কেউ নেই এখন। আমার আপন পর সব কিছুই তো আপনারা। প্লিজ আন্টি, একটু বোঝার চেষ্টা করুন। আপনি ওনাকে একটু বোঝান। বেলা 11:45। নিজের রুমে বসে বসে বিভোর হয়ে কিছু একটা ভাবছে চাঁদনি। তার মনটা ভীষণ খারাপ, কিন্তু কেন খারাপ তা সে নিজেও জানে না। সে শুধুমাত্র বুঝতে পারছে তার কোনো কিছু ভালো লাগছে না। কেন জানি মনটা অনেক বেশি উদাস লাগছে। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে ধ্যান ভাঙে তার। সেই দিকে ফিরে তাকাতেই দেখে শ্রাবণী বেগম দাঁড়িয়ে আছেন। ওকে তাকাতে দেখে মুচকি হেসে ওর কাছে এগিয়ে আসেন তিনি। তার হাতে 2টি ব্যাগ। ব্যাগ দুটো ওর দিকে এগিয়ে দিয়ে পাশে বসেন। তারপর মুচকি হেসে বলেন, এগুলোর মাঝে একটি শাড়ি আর কিছু গয়না আছে, এগুলো পরে রেডি হয়ে নাও। ওনার কথার উত্তরে একবার ব্যাগের দিকে, একবার তো ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকায় চাঁদনি। তারপর কিছুক্ষণ চুপ থেকে ভুরু কুঁচকে বলে, শাড়ি? কিন্তু আমি শাড়ি পরবো কিভাবে আর কেন? আমি চাই আজ তোমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজাতে, আমার ছেলের সাথে ঘরোয়াভাবে এঙ্গেজমেন্টটা সেরে রাখতে। তারপর না হয় তোমার ইচ্ছাতেই বিয়ে হবে। আর তাছাড়াও আমি উকিলের সাথে কথা বলে এসেছি, কিছুক্ষণের মাঝে উকিল চলে আসবে। তুমি সব কিছুই মেনে ডিভোর্স পেপার সাইন করবে, আর তোমার ওই ভ্যাম্পায়ার স্বামীর ডিভোর্স দিবে। তাহলে তো আমার শ্রাবণের সাথে বিয়ে হতে আর কোনো প্রবলেম থাকবে না। ওনার কথার উত্তরে চাঁদনি কি বলবে বুঝে পাচ্ছে না সে। তবে ডিভোর্সের কথা শুনে কেন যেন বুকের মাঝে অসম্ভব ব্যথা অনুভব করছে তার। যদিও সে সেটা মুখ ফুটে বলতে পারছে না। সে কিছুক্ষণ চুপ করে রইল, মাথা নিচু করে। ওকে মন খারাপ করে চুপ করে থাকতে দেখে শ্রাবণী বেগম বললেন, কি হলো চাঁদনি, এইভাবে বসে আছো কেন? তুমি কি বিয়েতে রাজি নও? ওনার কথার উত্তরে যাতে মাথা তুলে মৃদু গলায় বলল, আমি তেমনটা বলিনি আন্টি, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না, তাহলে এটা কিভাবে পরবো? ওনার কথাই হেসে দিয়ে শ্রাবণী বেগম ওর মাথায় হাত বুলিয়ে বললেন, এত টেনশন করছে কেন? আমি তো আছি, আমি তোমাকে শাড়ি পরে দেব। তুমি যাও, এবার একটু ফ্রেশ হয়ে আসো, আর এই পেটিকোট ব্লাউজটি পরে আসো। চাঁদনি ওনার কথার উত্তরে চুপ করে বসে থেকে কিছু একটা ভাবলো। তারপর আর কথা না বাড়িয়ে পেটিকোট ব্লাউজ নিয়ে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওগুলো পরে বাইরে বেরিয়ে এলো। ওকে সামনে আসতে দেখে শ্রাবণী বেগম নিজ হাতে ব্যাগ করে নিয়ে আসা নীল রঙের সুন্দর শাড়িটি ওকে পরিয়ে দিল। অসম্ভব সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দিল ওকে। মুখে হালকা মেকআপ, চোখে গাঢ় করে কাজল, কপালে ছোট্ট একটি নীল টিপ, চুলগুলো খোপা করে তাতে একটি বেলে ফুলের গজা ও গোলাপ গুজে দিল। কানে ঝুমকা, গলায় হার পরিয়ে দিল, 2 হাত ভর্তি করে নীল রঙের চুড়ি পরিয়ে দিল। সব কিছু মিলে যেন অসাধারণ লাগছে চাঁদনিকে দেখতে। শ্রাবণী বেগম ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বাহ, আমার ছেলের হবু বউ যে এত সুন্দর তা তো কখনোই খেয়ালও করে দেখিনি। শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, আর শ্রাবণ দেখে অনেক খুশি হবে। ওনার কথায় কিছুটা লজ্জা পেল চাঁদনি, মাথা নিচে করে ফেলল সে। ওকে লজ্জা পেতে দেখে উনি মৃদু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, এত লজ্জা পেতে হবে না, চলো এখন নিচে যাওয়া যাক, শ্রাবণ অপেক্ষা করছে হয়তো। ওনার কথার উত্তরে চাঁদনি কিছু বলল না, মাথা নিয়ে সায় দেয় শুধু। তারপর ওনার সাথে রুম থেকে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে আসে। দোতলা থেকে নিচে নামার সময় হঠাৎ চাঁদনির চোখ পড়ে সোফায় বসে থাকা মানুষ শ্রাবণের পিছনে কিছু একটা দূরে দাঁড়িয়ে থাকা ভ্যাম্পায়ার শ্রাবণের দিকে। তার হাতে একটি ফল কাটার বড় ছুরি। সে ছুরি নিয়ে অসম্ভব রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো এখনই আক্রমণ করবে তার উপর।
ব্যাপারটা খেয়াল হতেই ভীষণ রকম ভয় পেয়ে যায় চাঁদনি। চিৎকার করে উঠে শ্রাবণ বলে। ওর চিৎকার শুনে দুই শ্রাবণী ওর দিকে ফিরে তাকায়, আর দুজনে যেন মুহূর্তের মধ্যে একদম হা হয়ে যায়। ও কেমন সাজে দেখে ভ্যাম্পায়ার শ্রাবণের হাত থেকে আনমনে ছুরিটা নিচে পড়ে যায়। তখনই শ্রাবণী বেগম নজর যায় সেই দিকে। তিনি একবার নিচে পড়ে থাকা ছুরি এবং একবার শ্রাবণীর দিকে তাকায়। তারপর চিৎকার করে রাগী গলায় বলে, এই ছেলে, কে তুমি? আর আমার বাসায় কি করছো ছুরি হাতে নিয়ে? সিকিউরিটিকে কোথায় আসছো? এই ছেলেকে এখনই আসলো কিভাবে? ওনার কথা শুনে আশেপাশে থাকা সকলেই তাকায় ভ্যাম্পায়ার শ্রাবণের দিকে। মানুষ শ্রাবণ উঠে দাঁড়িয়ে ওর দিকে তীব্র নজরে তাকালো। পা থেকে মাথা পর্যন্ত দেখে কিছু একটা আন্দাজ করতে পারলো হয়তো সে, কিন্তু মুখে কিছুই বলল না। ভ্যাম্পায়ার শ্রাবণের চোখে এখনও চাঁদনির দিকে অবদ্ধ হয়ে আছে। সে এক নজর তাকিয়ে আছে ওর দিকে, এবং আগে হয়তো একটা গভীরভাবে কখনোই খেয়াল করেনি ওকে সে। আজ যতটা গভীরভাবে দেখছে ওকে, নীল শাড়িতে এত বেশি সুন্দর লাগছে তাকে যে শোক সরানোর দায় হয়ে পড়েছে শ্রাবণের। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মানুষ শ্রাবণের আর বসতে বাকি রইল না, কারণ চাঁদনির বলা প্রত্যেকটা কথার সাথে ওর শরীরের গঠন এবং চেহারা পুরোপুরি মিলে যাচ্ছে। তাই সে নিশ্চিত হয়ে গেল এটাই ভ্যাম্পায়ার শ্রাবণ। ততক্ষণে শ্রাবণী বেগম ওর কাছে এগিয়ে এলো, রাগী গলায় চিৎকার করে বলল, এই ছেলে, কে তুমি? কথা বলছো না কেন? বাসার মধ্যে আসলে কিভাবে? আর এই ছুরি হাতে নিয়ে কি করছিলে? ওনাকে ওর কাছে এগিয়ে যেতে দেখেই মানুষ শ্রাবণ ওনার হাত ধরে দূরে সরিয়ে নিল। তারপর বলল, আম্মু, ওর কাছে যেও না। ও কোনো মানুষ নয়, ও একটা ভ্যাম্পায়ার। এটাই সেই ভ্যাম্পায়ার মানব যার কথা চাঁদনি আমাদের বলেছিল। তুমি ওর কথা মনে করার চেষ্টা করো। আমি কি ঠিক বলছি চাঁদনি? ওর কথার উত্তরে চাঁদনি মাথা নেড়ে সায় দিল। শ্রাবণী বেগমও এবার বেশ কিছুটা ঘাবড়ে গেলেন। ততক্ষণে চাঁদনি এসে তাদের সামনে দাঁড়িয়েছে। সে শ্রাবণের উদ্দেশ্য করে রাগী গলায় বলল, আপনি এখনও এখানে কেন পড়ে আছেন? কোন সাহসে এসেছেন এখানে? আপনি জানেন আমরা চাইলে আপনাকে এখনই শেষ করে দিতে পারবো, কারণ আমি ভালো করেই জানি আপনি এখন শুধুমাত্র একজন সাধারণ মানুষ হয়ে এসেছেন। আপনার মাঝে কোনো রকম ভ্যাম্পায়ারের শক্তি নেই। এবার শ্রাবণ এগিয়ে এলো ওর কাছে। তারপর ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল, আমি তোমাকে আর এখানে এক মুহূর্তেও থাকতে দিব না চাঁদ পাখি। চলো আমার সাথে। আমি তোমাকে নিয়ে ভ্যাম্পায়ার রাজ্যে ফিরে যাব। তুমি হবে আমার রানী, আমার ভ্যাম্পায়ার রাজ্যের রানী। কথাটি বলেই চাঁদনির হাত ধরে ফেললো সে। তখনই মানুষ শ্রাবণ এসে ঝাড়ি মেরে ওর হাতটা চাঁদনির হাত থেকে ছাড়িয়ে দিল। তারপর রাগী গলায় বলল, চাঁদনি, এখান থেকে কোথাও যাবে না। তোর সাহস হয় কীভাবে আমার বাসায় এসে আমার সামনে এইভাবে ওর হাত ধরে কথা বলার? ও আমার হবু বউ, ওর দিকে তাকালেও তোর চোখ তুলে নিব আমি। কথাগুলো বলার সাথে সাথে কেউ কিছু বুঝে ওঠার আগেই রাগে হুকার দিয়ে ওঠে গলা চেপে ধরল ভ্যাম্পায়ার শ্রাবণ। তারপর দাঁত কিরমির করে বলল, তোর সাহস হয় কীভাবে আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে এইভাবে নিজের হবু বউ বলে দাবি করার? আবার আমাকে বলছিস ওর হাত ছেড়ে দিতে? তুই জানিস আমি চাইলে মুহূর্তের মধ্যেই তোকে একদম টুকরো টুকরো করে রক্ত চুষে মেরে ফেলতে পারি, আর আমি এখন সেটাই করব। কথাটি বলেই ওকে ছেড়ে দিয়ে দ্রুত ছুটে গিয়ে নিচে পড়ে থাকা সুইটার নিয়ে এগিয়ে আসে ওর দিকে। তখনই চাঁদনির সামনে বাধা হয়ে দাঁড়িয়ে সজোরে থাপ্পড় মারে ওর গালে। থাপ্পড় খেয়ে বেশ কিছুটা পিছিয়ে সরে যায় শ্রাবণ। এখন সাধারণ মানুষ হওয়ায় তার শরীরটা মানুষের মতো হয়ে গেছে। তারপর চিৎকার করে বলে, আপনার সাহস হয় কীভাবে আমার সামনে দাঁড়িয়ে ওনাকে এইভাবে আঘাত করার? ওর কথাই যেন প্রচণ্ড রকম রেগে গেছে শ্রাবণ। সাথে গালে হাত দিয়ে দাঁড়িয়ে কিরমির করে বলে, তুমি এই সাধারণ মানুষটার জন্য আমার গায়ে হাত তুললে চাঁদনি? তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী? আমি আমার রাজ্যের রানী বানাতে চাই, আর তুমি কি না? এইটুকু বলতেই চাঁদনি আবারও তাকে থাপ্পড় দিয়ে সজোরে গালে আরেকটি থাপ্পড় মেরে দিল। তারপর চিৎকার করে বলল, কোনো রাজ্যের রানী বানাতে চান আপনি আমাকে? যে রাজ্যে নিয়ে গিয়ে আমায় হত্যা করার পরিকল্পনা করে অসফল হয়েছিলেন, লজ্জা করে না এই কথাগুলো আমার সামনে বলতে? আপনি কি ভুলে গেছেন এর আগেও ভালোবাসার অভিনয় করে কিভাবে ধোঁকা দিয়েছেন আমায়? আপনি একজন ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও আমি পাগলের মতো ভালোবেসেছিলাম আপনাকে। নিজের চাইতেও বেশি বিশ্বাস করতাম, কিন্তু তার বিনিময়ে তো শুধু ধোঁকাই দিয়ে গেলেন। আপনি আমার দাদি এবং বাবাকে খুন করেছেন। আপনাকে তো স্বামী হিসাবে আমি কখনোই মানি না। আপনি জানেন
আমি আপনাকে কেমন চোখে দেখি? আপনি আমার চোখের শুধুমাত্র একটি হিংস্র পশু ছাড়া আর অন্য কিছু নয়। আমার তো ইচ্ছা করে এই মুহূর্তে আপনাকে এখনই শেষ করে ফেলতে, কিন্তু সেটা আমি চাইলেও করতে পারবো না, কারণ নিজের হাতে আপনাকে মারলে যে আপনার শাস্তিপূর্ণ হবে না। ওর কথাগুলো শুনে অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে শ্রাবণ। এই মুহূর্তে সে নিজের ভুলগুলো বেশ ভালোভাবে বুঝতে পারছে। সে চাঁদনিকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে আগের কথাগুলো মনে পড়ে নিজের উপর বড্ড রাগ হচ্ছে তার। সে হাতে থাকা সেটা ফেলে দিয়ে কাছে এগিয়ে আসে, ওর হাত ধরার চেষ্টা করে। তখন চাঁদনি পিছনে গিয়ে আবার চিৎকার করে বলে, খবরদার, আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনার ছোঁয়াকেও ঘৃণা করে আমি। পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কাউকে ঘৃণা করে থাকি সেটা আপনি। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার আমার সহ্য হচ্ছে না। চলে যান এখান থেকে, নইলে আমি সত্যি সত্যি আপনাকে খুন করে ফেলবো। ওর কথার উত্তরে শ্রাবণ আবার ওর কাছে এগিয়ে আসতে চাইলে মানুষ শ্রাবণ সামনে বাধা হয়ে দাঁড়ায়। তারপর বলে, তোকে বারবার বলছে না চলে যেতে, তবুও কেন ওর কাছে আসার চেষ্টা করছিস? শুনতে পারছিস না কথা? চলে যা বলছি, নইলে এখন পুলিশ ডেকে তোকে জেলে ভরে দেব। ওর এমন কথা শুনে রাগ যেন মাথা উঠে পড়ে শ্রাবণের। সে কিছু বলতে যাবে তার আগে চাঁদনির সামনে গিয়ে বাধা হয়ে দাঁড়িয়ে বলে, শ্রাবণ, আপনি আমাদের মাঝে কেন কথা বলছেন? আন্টি, ওনাকে নিয়ে আপনি সরে যান। আমি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। কথাটি বলেই চোখের ইশারায় শ্রাবণী বেগম বুঝিয়ে দেয় চাঁদনি। শ্রাবণী বেগম এতক্ষণ পাশে দাঁড়িয়ে সব কিছুই চুপচাপ দেখছিলেন। চাঁদনির ইশারা পেয়ে ভালোভাবে বুঝতে পারে যে সে কি বলতে চাইছে। তাই সে আর দেরি না করে মানুষ শ্রাবণের হাত ধরে নিয়ে সেখান থেকে সরে যায়। কাজের লোকেদেরকেও চোখের ইশারায় সেখান থেকে চলে যেতে বলে। ওনারা চলে যেতেই শ্রাবণ আরও দুর্বল হয়ে পড়ে যেন চাঁদনির ওপর। ওর কাছে এগিয়ে আসার চেষ্টা করতেই চাঁদনি আবারও তাকে বাধা দিয়ে বলে, ওইখানেই দাঁড়ান, আর এক পাও আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি ওনাদের এই জন্য চলে যেতে বলিনি যে আপনি আমার কাছে আসবেন। আপনার সাথে কথা আছে আমার কথা শুনুন। ওর কথার উত্তরে শ্রাবণ সেখানেই দাঁড়িয়ে গেল। ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বলো চাঁদ পাখি, কি বলতে চাও তুমি? তোমার সব কথা শুনবো আজ আমি। জীবনে যত ভুল করেছি সব ভুলের মাসুল দিতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ফিরে এসো আমার কাছে। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে নিজের রানী বানাতে চাই। ভালোবাসা কাকে বলে সেটা জানেন আপনি? কোন মুখে ভালোবাসার কথা বলছেন? যে মুখে এতদিন শত শত মানুষের রক্ত চুষে তাদের জীবন কেড়ে নিয়েছেন, সেই মুখে, যে মুখ দিয়ে আমার বাবা এবং দাদিকে রক্ত চুষে হত্যা করেছেন, সেই মুখ দিয়ে। আপনার ওই মুখের কথা শুনলেও ঘৃণা হয় আমার। আপনার ওই অপবিত্র মুখ দিয়ে আমার নাম কখনো উচ্চারণ করবেন না। আপনাকে শেষ করাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু আপনাকে মেরে ফেললে যে আমার ভ্যাম্পায়ার রাজ্যে আর বেশি হিংস্র হয়ে উঠবে। সকল ভ্যাম্পায়ার পৃথিবীতে প্রবেশ করে সব মানুষের ক্ষতি করবে। তাই চাইলেও আমি আপনাকে ক্ষতি করতে পারছি না। এইটুকু বলে থেমে যায় চাঁদনি। ওকে থামতে দেখেই শ্রাবণ ওর কাছে এগিয়ে আসে। আচমকায় ওর হাত দুটো শক্ত করে ধরে করুণ গলায় বলে, প্লিজ চাঁদ পাখি, এইভাবে বলো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি নিজের ভুলগুলো বুঝতে পেরেছি। আমাকে একটুবারও সুযোগ দেওয়া যায় না? ক্ষমা করা যায় না? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি, তুমি যা বলবে তাই শুনবো। তুমি যা চাইবে তাই দিব। আমার জীবনটা চাইলেও হাসতে হাসতে দিয়ে দেব তোমায়, প্রমিস। ওর কথা শুনে চাঁদনুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। তারপর ডান হাতটি সামনে এগিয়ে দিয়ে বলে, ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করব। তাহলে আমাকে ছুঁয়ে সাপোর্ট করুন। আপনার কাছে যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। একটিবারও মানা করবেন না। ওর কাছে এমন কথা শুনে খুশিতে চিকচিক করে ওঠে শ্রাবণের চোখ। সে দ্রুত ওর হাতটা আলতো করে ধরে বলে, আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি চাঁদ পাখি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। শুধুমাত্র তোমার ক্ষমা পাওয়ার জন্য সব করতে পারি আমি। বিশ্বাস করো, আমি বদলে গেছি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে নিজের রাজ্যের রানী বানাতে চাই। তোমাকে নিয়ে ভ্যাম্পায়ার রাজ্যে সারা জীবন নিজের রানী বানিয়ে রাখতে চাই। এইটুকু বলে থামতেই চাঁদনি এবার নিজের হাতটা ওর হাত থেকে ছাড়িয়ে নেয়। দুপা পিছিয়ে গিয়ে মৃদু হেসে বলে, আপনি কি জানেন শ্রাবণ, এখান থেকে আপনি যখন আমাকে নিয়ে ভ্যাম্পায়ার রাজ্যে চলে যাবেন আর
আপনার ভ্যাম্পায়ার যাবতীয় শক্তি আবার ফেরত পেয়ে যাবেন, তখন এই সকল কথা ভুলে যাবেন, বরং পাগল হয়ে যাবেন আমাকে মেরে নিজের শক্তি হাসিল করার জন্য। তখন আমার প্রতি বিন্দু পরিমাপ ভালোবাসা অবশ্যই থাকবে না আপনার মাঝে, কারণ ভ্যাম্পায়াররা কাউকে ভালোবাসতে পারে না, কোনো মানুষকে তো একদমই নয়। সেই মুখে দিয়ে আজ আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই মুখ দিয়ে হয়তো রক্ত শুষে খুন করবেন আমায়, সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দিবেন মৃত্যুর কোলে, কারণ তখন আপনার মাঝে ওই মানুষত্ব এই আবেগী ভালোবাসা থাকবে না। তখন আপনি শুধু থাকবেন একজন হিংস্র ভ্যাম্পায়ার, যে কিনা আমাকে মেরে নিজের শক্তি হাসিল করতে চাইবে, পুরো ভ্যাম্পায়ারের বাকিদের সাথে নিয়ে মানুষের শেষ করতে চাইবে, যার মাঝে থাকবে না কোনো মায়া মহব্বত ভালোবাসা। এবার আপনিও বলুন, আপনাকে আমি কিভাবে ক্ষমা করি, কিভাবে আপনার সাথে ফিরে যাই ভ্যাম্পায়ার রাজ্যে? আমি যে সেটা পারবো না শ্রাবণ। আপনি নিজ হাতে খুন করেছেন আমার বাবা এবং দাদিকে, সেটা কিভাবে ভুলে যায় আমি বলুন? এইটুকু বলে করুণ দৃষ্টিকে শ্রাবণের দিকে তাকিয়ে থাকে চাঁদনি, তার চোখ যেন পানি সলসল করছে, একটুখানি সুযোগ পেলেই যেন গড়িয়ে পড়বে নিচে। চাঁদনিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ ভাবনায় পড়ে যায়। সে মনে মনে বুঝতে পারে চাঁদনি যেসব বলছে তা সব কিছুই সত্যি। সত্যি যখন সে আবার নিজের ভ্যাম্পায়ার শক্তি ফিরে পাবে, তখন আগের মতো হিংস্র হয়ে উঠবে, চাঁদনিকে খুন করে শক্তি হাসিল করতে চাইবে। কিন্তু এখন সে কিছুতেই সেটা চায় না, সে এখন ওকে নিয়ে সংসার করতে চায়, সারা জীবন ওকে নিয়ে বেঁচে থাকতে চায় পৃথিবীর বুকে, নিজের ভালোবাসায় রাঙিয়ে দিতে চায় তার জীবনটা। বেশ কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো শ্রাবণ, তারপর অশ্রুফল কণ্ঠে বলে উঠল, তুমি ঠিক বলেছ চাঁদ পাখি, তোমার একটি কথাও ভুল নয়। আমি হয়তো ভ্যাম্পার শক্তি ফিরে পেলেই সত্যি এমনটা করব। তা আমি সিদ্ধান্ত নিয়েছি আর ভ্যাম্পার রাজ্যে কখনোই ফিরে যাব না, কখনো আর নিজের শক্তি হাসিল করব না। আমি সারা জীবন পৃথিবীতে থেকে যাব তোমার সাথে, তোমাকে ভালোবেসে কাটিয়ে দেব সারাটা জীবন। তোমার সাথে পৃথিবীর মানুষের মতো এক নতুন সংসার সাজাবো, যেখানে থাকবো তুমি আর আমি, আমাদের ভবিষ্যতের সন্তানেরা। কথাগুলো বলেই আনন্দিত দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে, কিন্তু চাঁদনির কোনো উত্তর না দিয়ে সেখানে ধপ করে ফ্লোরে বসে পড়ল, চোখের জল ছেড়ে দিয়ে করুণ গলায় বলল, সেটা কখনোই সম্ভব না শ্রাবণ, আমরা কখনোই আর এক হতে পারবো না। আপনি যদি ভ্যাম্পায়ার রাজ্যে ফিরে নাও যান, তবুও আমার মৃত্যু কেউ আটকাতে পারবে না, কারণ আপনার ভ্যাম্পায়ার করিন বউ ফিরে আসবে পৃথিবীতে, সে আমার সাথে সাথে আপনাকেও খুন করে ফেলবে, আর নিজের ভ্যাম্পায়ার রাজ্যের সমস্ত শক্তি সে একাই দখল করে নেবে, মানব জাতিকে ধীরে ধীরে শেষ করার চেষ্টা করবে রক্ত চুষে। আপনি হয়তো জানেন না, আপনি যেখান থেকে চলে আসার পরে সে কত কিছু প্ল্যান করে রেখেছে আপনাকে এবং আমাকে শেষ করার জন্য, আর সে সেটা করেই ছাড়বে। আপনি ভালো করেই জানেন তার শক্তির লোভের ব্যাপারে, এইটুকু চিন্তা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওর কথা শুনে শ্রাবণ কিছুটা চুপ করে থাকে, কোনো রকম কথা বলে না, মাথা নিচু করে গভীরভাবে কিছু একটা ভাবে, তারপর আনমনে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় মানুষ শ্রাবণ এবং শ্রাবণী বেগম যেই দিকে গিয়েছে সেই দিকে। তারপর চিৎকার করে শ্রাবণ শ্রাবণ বলে ডাকতে শুরু করে। ওর চিৎকার শুনে ভেতর থেকে শ্রাবণী বেগম এবং শ্রাবণ এগিয়ে আসে সেই দিকে। তারপর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে, সাথে চাঁদনিও। কেউ কিছু বুঝতে পারছে না ও কী করতে চাচ্ছে। ওরা আসতেই শ্রাবণ চলে যায় চাঁদনির কাছে, ওর হাত ধরে নিচ থেকে টেনে তোলে, তারপর ওকে নিয়ে এসে শ্রাবণী বেগম এবং মানুষ শ্রাবণ সামনে দাঁড়ায়। ওকে ওদের কাছে দিয়ে করুণ গলায় বলে, আমি বুঝতে পেরেছি চাঁদনির সাথে সংসার করাটা আমার ভাগ্যই নেই, ওকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল, আর কিছু নয়। আমি বুঝতে পেরেছি আমি যদি এখন বেঁচে থাকি তাহলে পরবর্তীতে আমার চাঁদনির জীবনে বিপদ হবে, সাথে মানব জাতীয় ক্ষতি হবে। জীবনে অনেক পাপ করেছি, এখন সব কিছুর মাসুল দিতে চাই। আমাকে আপনারা ক্ষমা করবেন, আর আমাকে আপনারা কথা দিন আমার চাঁদ পাখিকে আপনারা দেখে রাখবেন, কখনো কোনো কষ্ট পেতে দেবেন না। আমি ওর জীবনটা তছনছ করে দিয়েছি, আপনারা ওর জীবনটা সাজিয়ে দেবেন, ওকে ভালোবেসে সারা জীবন আগলে রাখবেন। কথাগুলো বলেই থেমে গেল শ্রাবণ, ওর কথার অর্থ যেন কেউ কিছুই বুঝতে পারছে না। সবাই অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। কথাগুলো বলা শেষ করে চাঁদনির দুগালে হাত রেখে ওর দিকে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে থাকে সে, তারপর করুণ গলার সুরে বলে,
আমাকে ক্ষমা করে দিও চাঁদ পাখি। আমি অনেক ক্ষতি করেছি তোমার জীবনে এসে ভালোবাসার নামে তোমার জীবনটা ধ্বংসর পথে এগিয়ে দিয়েছি। জানি আমি ক্ষমার যোগ্য নয়, তবু তোমার কাছে ক্ষমা চাচ্ছি। যদি পারো ক্ষমা করে দিও। আজ থেকে তোমাদের জীবনে আর কোনো বিপদ থাকবে না। তুমি সারা জীবনের মতো মুক্তি। আর কোনো ভ্যাম্পায়ার তোমাদের জীবনে আসবে না, তোমাদের কোনো ক্ষতি করবে না। সেই ব্যবস্থা করে দিয়ে যাব আমি। পারলে আমাকে ক্ষমা করে দিও। ভালোবাসি চাঁদ পাখি, কিন্তু আর কখনো হতে চাই না তোমার জীবনের ভয়ঙ্কর সেম। কথাগুলো বলেই চাঁদনিকে ছেড়ে দেয়। তারপর পিছিয়ে যায় বেশ খানিকটা দূরে। নিচে পড়ে থাকা সেটা হাতে তুলে নেয়। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চাঁদনির দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলে, শেষবারের মতো তোমার কাছে ক্ষমা চাই চাঁদ পাখি। পারলে ক্ষমা করে দিও আমায়। সত্যি অনেক ভালোবাসি। ভালো থেকো জান। বিদায়। কথাটি বলেই ছুরিটা নিজের গলায় চালিয়ে দেয় শ্রাবণ। সাথে সাথে ফিলকে দিয়ে রক্ত বেরিয়ে এসে আচমকায় পড়ে ফ্লোরে। শ্রাবণ ঢলে পড়ে যায় নিচে। চাঁদনি চিৎকার দিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। ওর মাথাটা নিজের কোলে নিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করে। সে যেন এই মুহূর্তটা কিছুতেই সহ্য করতে পারছে না। সকল অভিযোগ, সকল অভিমান ভুলে যেন পাগলের মতো কান্না করছে সে ভ্যাম্পায়ার শ্রাবণের জন্য। নিজের ভালোবাসার মানুষটিকে এইভাবে নিজের সামনে মৃত্যুবরণ করতে দেখে কোনো মানুষই সহ্য করতে পারে না। ততক্ষণে শ্রাবণ মারা গিয়েছে। তার প্রাণ পাখিটা উড়ে গিয়েছে আকাশের প্রাণে। চাঁদনি তার মাথা বুকের মাঝে জড়িয়ে নিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। সে কিছুতেই মেনে নিতে পারছে না ওর এমন করুণ মৃত্যু। যদিও সে এটাই চেয়েছিল, কিন্তু সচক্ষে এমন ঘটনা দেখার পর নিজে কোনোভাবেই ঠিক রাখতে পারছে না সে। একসময় কান্না করতে করতে জ্ঞানে হারিয়ে লুটিয়ে পড়ে ফ্লোরে। ওইদিকে শ্রাবণ মারা যাওয়ার সাথে সাথে ভ্যাম্পায়ার যে সকল ভ্যাম্পায়ারের দম বন্ধ হয়ে যায়। তারা কোনোভাবেই আর ঠিক থাকতে পারে না। চারিদিক থেকে ভেসে আসে ভ্যাম্পায়ারদের আহাজারি চিৎকার। তারা একে একে লুটিয়ে পড়ে মাটিতে। আর মুহূর্তেই মাঝে সকলের শরীরে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়। আর সবার আগে মৃত্যু হয় ভ্যাম্পায়ার কুইন মাহির। সে ফ্লোরে পড়ে গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকে। তারপর একসময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারা সবাই মরে যাওয়ার সাথে সাথে পুরো ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংস হয়ে যায়। একদম বিহীন হয়ে যায় মাটির সাথে, যেন কোনো চিহ্নই থাকে না এখানে কোনো রাজ্য ছিল। ওইদিকে চাঁদনির জ্ঞান ফেরার আগেই শ্রাবণের জানাজার পড়িয়ে তাকে একটি মানুষের মতোই কবরস্থানে দাফন করে দেয়া আছে শ্রাবণ। 3 বছর পর হাসপাতালে বেডে শুয়ে আছে চাঁদনি। তার ঠিক পাশেই দোলনার মাঝে শুয়ে আছে ছোট্ট একটি ছেলে সন্তান, যাকে দেখতে অনেকটা ভ্যাম্পায়ার শ্রাবণের মতো। ঠিক তারই মতো গায়ের রং, তার মতোই সুন্দর এবং তার মতোই চোখ দুটো রং। শ্রাবণ মারা যাওয়ার 6 মাস পর চাঁদনিকে বিয়ে করে নেয় মানুষ শ্রাবণ। তারপর থেকেই তারা অনেক সুখে শান্তিতে সংসার করছে। যদিও এখন অবধি এক মুহূর্তের জন্য ভ্যাম্পায়ার শ্রাবণকে ভুলতে পারেনি চাঁদনি। মানুষ শ্রাবণের সাথে সংসার করলেও মনে মনে সে এখনও তার প্রথম ভালোবাসা, প্রথম স্বামীকে ভালোবাসে। যদিও মানুষ শ্রাবণকেও সে ভালোবেসে ফেলেছে। মন থেকে বড্ড সম্মান কাজ করে তার জন্য। ভালোবাসাটাও হয়তো হয়ে গেছে। তাদের দুজনের সংসার আলোকিত করে আজ তাদের ঘরে জন্ম নিয়েছে ছোট্ট একটি ছেলে সন্তান। যদিও এই ছেলে সন্তানটির চেহারা এবং গঠন অবিকল হয়েছে ভ্যাম্পায়ার শ্রাবণের মতো, তবে এটা এখন কারো মনে নেই। সে চাঁদনি মনে মনে ঠিক বুঝতে পারছে। আর অজানা ভয় তার বুকে কেঁপে উঠছে বারবার। কখনো আবার মনের ভুল মনে করেও উড়িয়ে দিতে চাইছে ব্যাপারটা। কিন্তু সত্যি কি এটা তার মনের ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো অজানা রহস্য? সমাপ্ত। গল্পটা এখনও পুরোপুরি শেষ করতে পারলাম না। আশা করি ইনশাআল্লাহ সিজন 3-তে গল্প সমাপ্ত ঘটবে এবং সুন্দর একটি গল্প সমাপ্ত হয়ে ঘটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিজন 3 শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সিজন 3 খুব শীঘ্রই চলে আসবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।